Welcome to the class. Hope I am audible and visible. আজকে নর্মাল ক্লাসের জায়গায় আজকে একটা সিলেবাস নিয়ে ক্লাস রাখলাম বিকজ many people who are aspiring for 2025 also প্রত্যেকের জন্যই সেশনটা একটু ইম্পর্টেন্ট। সেশনটি শুরু করার আগে বলে দিই যে 2024-এর যেরকমভাবে আমাদের সিলেবাসটি চলছে সেরকমভাবে আমাদের কভারেজটি চলবে 2024-এ। So for the 2024, we will not budge from our syllabus. Hopefully, আমাদের by September, October, we will be covering everything. But আমাদের এই যে 2024-এর এর নোটিফিকেশন কিন্তু খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সো হোপফুলি এই মাসের শেষ তো হতেই চললো, লাস্ট উইকটা একটু মানে সজাগ থাকতে হবে, আর সামনের মাসের ফার্স্ট উইকটা হোপফুলি এই 2 সপ্তাহের মধ্যে একটা নোটিফিকেশনের পার্ট আসতে পারে। ওয়েদার কি কেস চলছে না তো চলছে জানার দরকার নেই, বাট এই নোটিফিকেশনটা কিন্তু আসবে এবং 2024-এর কিন্তু ওই অবজেক্টিভ ওয়েতেই আমরা যেভাবে করছি এমসিকিউ প্যাটার্ন বোথ প্রিলিমস অ্যান্ড মেইনস, সেম সিলেবাস, কোনো রকম চেঞ্জেস কিন্তু নেই। ফর 2025 এই সিলেবাসটা একটু এগিয়ে দিয়েছে কেন? ইয়েস, ওয়েলকাম। এত আগে সিলেবাসটা দিয়েছে কেন? বিকজ অফ টু রিজনস। একটা তো যে প্রিপারেশন টাইম, মানে আমাদের যে প্রস্তুতির এই প্রেপ টাইমটা একটু বেশি, অ্যাটলিস্ট 2 ইয়ার্স আমাদেরকে দিতে চায় পিএসসি। মানে মেইনস যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আগে 2 বছর এখনো সময় আছে অ্যাটলিস্ট। হ্যাঁ, মানে 2027-এর আগে 2027-এ গিয়ে 2025-এর মেইনসে পরীক্ষা তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? সো অ্যাম্পল টাইম ফর 2025 মেইনস। এবং সব থেকে বড় কথা, এই যে সিলেবাস চেঞ্জ, এটা আমূল পরিবর্তন। মানে তোমরা দেখতে পাবে যে কম্প্যারিজনও আছে এখানে, অনেকটা হিউজ পরিবর্তন সিলেবাসের। এবং কোশ্চেন প্যাটার্নেরও কিরকম পরিবর্তন আসবে সেটাও আমি ডিসকাশনে তোমার রাখবো। সো লেট আস স্টার্ট উইথ দিস 2025 আমি কেন 2024টা বললাম? কারণ 2024-এর জন্যই তোমরা ম্যাক্সিমাম প্রস্তুতি বা কোর্সটা করছো। সো দ্যাট কোর্স উইল কন্টিনিউ অ্যাজ ইট ইজ, ঠিক আছে? সো আজকে আন্ডারস্ট্যান্ড করব 2024-এর। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সিলেবাস এবং প্যাটার্নস, মানে সিলেবাসটা অ্যাটলিস্ট অনেক ডিসকাশন অনেকে করেছে, মোর অর লেস তোমরা জানতে পেরেছো যে স্কিম অফ দি এক্সাম আর সিলেবাস স্ন্যাপশটগুলো কিরকম দেখতে। সো সেখানে নতুন কিছু নেই। আমরা যেটা আজকে ডিসকাশন করব ওয়ান বাই ওয়ান, সেটা হচ্ছিল আমি স্কিম অফ দি এক্সাম আর সিলেবাস স্ন্যাপশট, এটা জাস্ট খালি একটা স্ন্যাপশট দেখিয়ে বেরিয়ে যাব। বাট যেটা আমাদের দেখতে হবে যে এই নতুন সিলেবাসটাকে কিভাবে অ্যাপ্রোচ করলে এই সিলেবাসটা অবজেক্টিভলি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে? আর সেটার সঙ্গে ওভারল্যাপিং পার্টসগুলো কি কি আছে। সো সেকশন বেসড অ্যাপ্রোচ, এই পার্টটা আমরা দেখে নেব। এবং তারপরে এই যে এখানে কতগুলো সেকশনস আছে, সেই সেকশনসগুলো কিভাবে অ্যাপ্রোচ করব এবং কত মার্কস কিভাবে পড়বো, কোন কি পড়লে আমাদের কাজে লাগবে, সেই পার্টটা আজকে কিন্তু এন্টায়ার ডিসকাশনে আমাদের রাখছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বেশিক্ষণের ক্লাস না, 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো, বেসিক সিলেবাস এবং আন্ডারস্ট্যান্ডিং তোমরা অলরেডি পেয়ে গেছো, তোমরা প্রত্যেকেই ম্যাচিওর। এবং হ্যাঁ, আর আচ্ছা, আরেকটা গুড কোশ্চেন, শ্রীনিবাস, গুড কোশ্চেন, যে কোনো রকম এইজের পরিবর্তন হচ্ছে কিনা। এইজের কিন্তু কোনো রকম পরিবর্তন নেই, বা কোনো রকম ছাড়ের কোনো পরিবর্তন নেই। অনেকে বলছে 2024-এর পরীক্ষাটা নাকি আর হবে না, একেবারে 2025-এর হবে, কিন্তু না, এখনো খবর আছে 2024-এর পরীক্ষাটি আগে হবে। 2025-এর সিলেবাসটি দিয়েছে, বিকজ নট অনলি ফর দি স্টুডেন্টস, বিকজ ফর দি পাবলিশার্স, অথার্স অ্যান্ড টিচার্স অলসো। পাবলিশার, অথার এবং টিচারদের জন্য কিন্তু সময় দিয়েছে, সেই জন্য কিন্তু এই 25-এর অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, ঠিক আছে?
কোনো গালাগালি করার কিছু নেই পিএসসি কে। পিএসসি ইজ ওয়ার্কিং অন দ্য রাইট পাথ, এবং এই পাথেই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। ঠিক আছে? সো এই যে সংক্রান্তে 2025-এ কোনো রকম চেঞ্জেস হবে না। 36 অবধি যেরকম WBCS এর সময় থাকে সেরকমই থাকবে, অ্যান্ড এক্সটেন্ডেড সি অ্যান্ড ডি গ্রুপ বা ডি গ্রুপ 39 অবধি সেই পার্টটা কিন্তু আমাদের কমপ্লিটলি থাকছে। ঠিক আছে? মানে ওইখানটায় কোনো রকম চেঞ্জেস নেই। হ্যাঁ, রাইট, রাইট। আমি বুঝতে পেরেছি ওই 32 ইয়ার্সের যে ইউপিএসসির পার্টটা আছে সেই ব্যাপারে তোমরা ভাবছো, বাট সেরকম কোনো অন্য কোনো জিনিসে কোনো রকম চেঞ্জেস নেই। হ্যাঁ, সিলেবাসটা খালি একটু, তাও আমি দেখাবো অনেক কিছু দেখবে ডব্লিউবিসিএস এর মতো করেই হবে, নট কমপ্লিটলি অ্যাজ পার ইউপিএসসি। ঠিক আছে? সো লেট আস গো ফরওয়ার্ড। স্কিম অফ দি এক্সামিনেশন তোমরা প্রত্যেকেই জানো, মানে তাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। মানে না দেখালেই ক্লাসটা নয় আর কি। এত লোক, এত ইউটিউব ভিডিওস চলে এসছে যে স্কিম অফ দি এক্সামিনেশন সবার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, দেখো স্কিম অফ দি এক্সামিনেশনে দুটো পার্ট আছে। একটা হচ্ছিল দুটো স্টেজ, একটা হচ্ছিল প্রিলিমস, একটা হচ্ছিল মেইনস, মানে রিটেনের দুটো স্টেজ। তারপরে তোমার ইন্টারভিউর একটা স্টেজ আছে, সেটা আর এখানে লেখা নেই, এখানে রিটেন পার্টটি লেখা আছে। কিন্তু তোমাদের এই যে প্রিলিমস, প্রত্যেকটা স্টেজের আবার দুটো করে সাব পার্ট আছে, একটা কোয়ালিফাইং পার্ট, একটা মেরিট কনসিডারেশন পার্ট। এই পার্টটা কিন্তু আমাদের কাছে নতুন। আমাদের আগে যখনই পরীক্ষা হতো, যাই হতো, এভরিথিং ওয়াজ মেরিট, কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে? আজকে তোমাদের একটা প্রিলিমসে পেপার ওয়ানে তোমাদের যেরকম 8টা সেকশন আগেও ছিল, এখনো আছে, একটা সেকশন একটু চেঞ্জ হয়েছে, আমি এর পরে দেখাবো। বাট কোয়ালিফাইং পার্টে একটা সিস্যাট পেপার, GS2 বলে একটা সিস্যাট পেপার চলে এসছে। এখানে কিছুটা রিজনিং, ইংলিশ, তর্ক বিতর্ক, এই পার্টগুলো, ম্যাথামেটিক্স এর কিছু পার্ট, এই পার্টগুলো কিন্তু, হ্যাঁ, ডিসিশন মেকিং, এইগুলো ইনক্লুড করা হয়েছে, আমরা দেখে নেব। আর মেইনসে গিয়ে দুটো পেপার, যেটা আমরা ইংলিশ আর বেঙ্গলি আমরা ডেসক্রিপটিভ পড়তাম, সেরকম দুটো পেপার আমাদের তার সঙ্গে কিছু গ্রামার আর ইউজেজ মেশানো হয়েছে, সেই রকম পেপার দুটো কোয়ালিফাইং পেপার করে দেওয়া হয়েছে। সো আমাদের যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি নতুন, মানে এই এন্টায়ার স্কিম অফ থিংসে, যে বোথ প্রিলিমস অ্যান্ড মেইনসে একটা কোয়ালিফাইং পার্ট আছে। ঠিক আছে? প্রিলিমসে কোয়ালিফিকেশন নম্বরটি হচ্ছিল 33%, মেইনসে কোয়ালিফাইং নম্বর হচ্ছিল 30%। এবং বলা বাহুল্য, এই কোয়ালিফিকেশন পার্টটি তুমি যদি না উতরাও, তাহলে তোমার মেইনসে তোমার যদি কাট অফ ক্লিয়ারও থাকে, তোমার কিন্তু সিলেকশন হবে না। ঠিক আছে? মানে মেরিটে তোমার কনসিডারেশন হবে না যদি তা তোমার কোয়ালিফাইং পেপারে তোমার কোয়ালিফাইং মার্কসটি থাকে, মোদ্দা কথা। ঠিক আছে? সো দিস অ্যাঙ্গেল ইজ এ নিউ অ্যাঙ্গেল। আমরা যারা WBCS দিচ্ছি, তারা কিন্তু এই কোয়ালিফাইং এর ব্যাপারে আমরা খুব একটা সড়গড় নই। আমরা জানতাম প্রত্যেকটাই মেরিট, প্রত্যেকটাতেই আমাকে কোয়ালিফাইও করতে হবে, প্লাস মেরিটও আসতে হবে। ঠিক আছে? সো এখানে একটা পার্ট আমাদের ক্লিয়ার হলো যে আমরা কিন্তু কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া, মানে কিছু পেপারসে আমাদের কোয়ালিফিকেশন মার্কস আনতে হবে। সেই মার্কসটা যদি আমার না আসে, তাহলে কিন্তু আমার মেরিট যতই ভালো থাকুক, আমার কিন্তু ক্লিয়ারেন্স হবে না। হ্যাঁ, এইখানে মানে তোমাকে আমি অ্যাম্পেল ইউপিএসসি এক্সাম্পলস দিতে পারি, মানে তুমি নেটেও পেয়ে যাবে অ্যাম্পেল ইউপিএসসি এক্সাম্পলস। অল ইন্ডিয়া র্যাঙ্ক মনে হয় 38 কি 39 এবারেরই, 2025-এরই, মানে 24-এরই অল ইন্ডিয়া র্যাঙ্ক 38 কি 39। তার সে লাস্ট 2022 মনে হয় তার অ্যাটেম্পট, 2022 অ্যাটেম্পটে তার মেরিটে, মানে সিস্যাট সে ক্লিয়ার করতে পারেনি, মানে প্রিলিমসটা ক্লিয়ার করতে পারেনি, বিকজ সিস্যাটটা তার ক্লিয়ার হয়নি। কিন্তু তারপরে 2023 মনে হয় ক্লিয়ার করেছে, 2024-এ গিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক 39 পেয়েছে। সো এই রকম কিন্তু এক্সাম্পলস আমরা WBCS এও দেখতে চলেছি। হ্যাঁ, মানে এটা হবেই, বাই ডিফল্ট এটা হবে যে সিস্যাট পেপারটা আমরা হালকাভাবে নেব, যে কোয়ালিফাইং পেপার, এবং ওখানেই দেখবে 1 নম্বর, হাফ নম্বর, মানে এই ভদ্রলোক যার কথা বলা হচ্ছে, এই ভদ্রলোক কিন্তু মনে হয় 1 নম্বরের জন্য ডিসকোয়ালিফাই করেছিল, মানে 67 মনে হয় দরকার ছিল, তার 66 নম্বর এসছে।
মানে 66.66 দরকার ছিল, তার 66 এসছে, মানে 0.66 এর জন্য সে কোয়ালিফাই করতে পারে। ক্লিয়ার? সো জাস্ট এক্সাম্পলের জন্য নিলাম, কারণ একজন বলল যে যদি কোয়ালিফাই না হয় তাহলে কি মেরিট হবে? না, কোয়ালিফাই না হলে কিন্তু মেরিটটা হবে না। ঠিক আছে? সো আমাদের স্কিম অফ এক্সামিনেশন তিনটে স্টেজ, প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ সেম থাকছে, পুরোনো ফরম্যাট। খালি প্রিলিমসে 1 নম্বর 2 নম্বর দুটো সেকশনাল পেপারস হয়ে যাচ্ছে, এটারও 200 মার্কস, এটারও 200 মার্কস। এটায় 200 খানা কোশ্চেন্স। এটায় এই যে সিস্যাট বলে যে জেনারেল স্টাডিজ 2 পেপারটা, আমরা দেখে নেবো কি কি সিলেবাসে রয়েছে। অনেকে বলছে যে 200টা কোশ্চেন থাকবে, মানে অ্যাডভার্টাইজমেন্টেও দেওয়া আছে ইচ পেপার উইল কনসিস্ট অফ 200 কোশ্চেন্স অ্যান্ড 200 মার্কস। সেকেন্ড পেপারটায় কিন্তু 200টা কোশ্চেন থাকবে না, সেকেন্ড পেপারটায় থাকবে 80টা কোশ্চেন। হয় ওটা টিপো এরার আছে, কারণ ইউপিএসসি তো 80খানাই কোশ্চেন আছে, ইচ কোশ্চেন ক্যারিং 2.5 মার্কস, টোটাল 200 মার্কস। ঠিক আছে? সো সেই নিয়ে চিন্তা করার কারণ নেই, কারণ 2 ঘন্টার মধ্যে সিস্যাটের 200টা কোশ্চেন তোমরা পারবে না। ঠিক আছে? হবে না ওটা, ওটা মানে উত্তরই দিতে পারবে না। হ্যাঁ, সো এখানে 80টাই প্রশ্ন থাকবে, কারণ প্রশ্নের প্যাটার্ন গুলো একটু অন্যরকম। আচ্ছা, মেইনসটা যদি যাই, মেইনসে দেখো দুটো 300 মার্কসের কোয়ালিফিকেশন পেপার, এই যে পেপার এ, পেপার বি, ডেসক্রিপটিভ ইংলিশ একটা, একটা হচ্ছিল ডেসক্রিপটিভ ইংলিশ, আর একটা হচ্ছিল বেঙ্গলি অথবা নেপালি। আচ্ছা, এখানে অনেকে ভাবছে যে হিন্দিটা নেই কেন, উর্দুটা নেই কেন, এতদিন যেটা থাকতো। আমার মনে হয় যখন মেইন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন হিন্দি উর্দু কিন্তু ইনক্লুড করে নেবে। হ্যাঁ, মানে এখন পর্যন্ত বেঙ্গলি আর নেপালি অপশন দিয়ে রেখেছে, এখানে কিন্তু হিন্দি, উর্দু, আমার মনে হয় সাঁওতালি, এটাও কিন্তু ইনক্লুডেড হবে। লেট আস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। যদিও আমি খুব খুশি হব যদি বাংলাটা কম্পালসারি করা হয়, কারণ আমি নিজেও বাংলা লিখতে ঠিকতে খুব একটা ভালো পারি না। বাট আমি আই সাপোর্ট দি কজ যে বাংলায় থেকে বেঙ্গল বেসড যত রকম পরীক্ষা সেখানে বাংলাটা কিন্তু কম্পালসারি করা উচিত। কারণ আমরা রিসেন্ট সময়ে দেখতে পাচ্ছি যে বাইরের অনেক ছেলে মেয়ে, মানে ইউপিপিএসসি, বিপিএসসির অনেক ছেলে মেয়ে এখানেও কিন্তু ডব্লিউবিসিএস ক্র্যাক করে আসছে। ঠিক আছে? বাট ওখানে কিন্তু তুমি যদি বিপিএসসি দিতে চাও, এমপিপিএসসি দিতে চাও, ইউপিপিএসসি দিতে চাও, সেখানে কিন্তু হিন্দি কম্পালসারি, মানে ল্যাঙ্গুয়েজ পেপারে অনলি হিন্দি ইজ অ্যাভেলেবেল, অন্য কোনো রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, সো আমি খুবই খুশি হব যদি বেঙ্গলি অভিষেক হয়তো আমায় গালাগালি দিচ্ছে, বাট অভিষেক, জাস্ট আই এম স্পিকিং মাই হার্ট। হ্যাঁ, মানে হবে, হিন্দিটা হয়তো হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই আছো হিন্দি আমাদের আছো, উর্দু আমাদের আছো, বাট আমার মনে হয় হিন্দি উর্দু ইনক্লুডেড হবে। সো নাথিং গ্রেট ইন দ্যাট। যদি নাও হয় ইউ ক্যান লার্ন বেঙ্গলি, কারণ এই পেপারে তো, আচ্ছা, এই পেপারে এই পেপারটাই যেমন কম্বাইন্ড 200 মার্কসের মধ্যে তোমার 33% হচ্ছে হলো মানে 66.66 মার্কস তোমায় পেতেই হবে। ঠিক আছে? কম্বাইন্ড পেলেও হবে। এখানে অনেকগুলো সাবসেকশন আছে, 6খানা সাবসেকশন আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে ডেসক্রিপটিভ পেপার, এই বেঙ্গলি আর ইংলিশ রয়েছে, এখানে ইন্ডিভিজুয়াল পেপার গুলোতে কিন্তু তোমায় কোয়ালিফাই করতে হয়, মানে দুটো মিলিয়ে 30% পেলে চলবে না। ইন্ডিভিজুয়াল এক একটা পেপারে, মানে ইংলিশেও 30% ক্রস করতে হবে, আর ল্যাঙ্গুয়েজ পেপারেও 30% ক্রস করতে হবে। এরকম নয় যে এটায় তুমি 50% পেলে আর এটায় 15% পেলে, ওভারঅল 65% পেলে পেরিয়ে, না, এই দুটো কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে হলো আমাদের কোয়ালিফাইং, দিস ইজ দ্য কোয়ালিফাইং পার্ট। এবার হচ্ছে হলো, তাহলে আমরা দেখলাম এই যে জেনারেল স্টাডিজ মেরিট পার্টটা আছে, এখানে কিন্তু 6টা পেপার আমার এখানে রয়েছে, 6 পেপারস রয়েছে। এই পেপারগুলো আমরা দেখে নেব কি কি পেপার রয়েছে। জেনারেল স্টাডিজ পেপার রয়েছে, একটা এসএ পেপার রয়েছে, আর একটা বেঙ্গল নিয়ে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এই নিয়ে এই পেপারটি রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু দিস 1500 মার্কস কিন্তু একদম ছাকা মেরিটের মার্কস। এই যে 6টা পেপারের 1500 মার্কস, দিস ইজ মেরিট মার্কস। ঠিক আছে? আচ্ছা, অপশনাল যারা গ্রুপ এ, গ্রুপ বি নিচ্ছ, তাদের জন্য অপশনাল মার্কস 500 মার্কস সেখানে রয়েছে। সো অপশনাল পেপারস গুলো আমি আর বললাম না, 250 মার্কস করে এক একটা থাকে, সেটা হচ্ছিল তোমাদের মেরিটের জন্য
কনসিডার হবে। তার মানে আমরা মেরিটের জন্য কোন তিনটে সেকশন দেখতে পাচ্ছি? আমরা এই দুটো সেকশন মেরিটের জন্য দেখতে পাচ্ছি এবং প্রিলিমসে আমরা এই সেকশনটা মেরিটের জন্য দেখতে পাচ্ছি। আর পার্সোনালিটি টেস্ট 200 মার্কস ফর গ্রুপ এ বি, 150 মার্কস ফর গ্রুপ সি, 100 মার্কস ফর গ্রুপ। ঠিক আছে? সো এই হচ্ছিল সিলেবাসের একটা স্ন্যাপশট। ঠিক আছে? মানে তোমাকে গন্ডি কটা গন্ডি পেরোতে হবে, একটা দুটো, মানে প্রিলিমসের একটা গন্ডি, মেইনসের যদি বলো যে তিনটে পার্ট আছে মেইনসের, সেই গন্ডিটা, যাদের সিডি গ্রুপ আছে তাদের অপশনালটা নেই, দুটো গন্ডি, আর ইন্টারভিউ এর একটা গন্ডি, মানে এই 1 2 3 স্টেপ, এই 1 2 3 স্টেপ তোমাকে পেরোতে হবে। ঠিক আছে? সো দিস ইজ এ স্ন্যাপশট। এতক্ষণে তোমরা নিশ্চয়ই সিলেবাস এন্টায়ারলি জেনে গেছো, আমি আর সিলেবাসের ভেতর ঢুকছি না, বাট ঢুকবো সিলেবাসের ভেতর। আচ্ছা, সো দেখো সিলেবাসের মধ্যে তোমাদের এক এক করে আমি ঢুকছি যে এক একটা পার্টে সিলেবাসের মধ্যে কি পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমি এক এক করে খুব তাড়াতাড়ি তোমাদের ইয়ে করছি, কারণ আফটার 10 মিনিটস আই উইল স্টার্ট দ্য সেকশনাল স্ট্র্যাটেজি, সেটাই শোনার সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে? না না, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। দেখো প্রিলিমসে, হ্যাঁ এসে, যদি আমি আসছি, এসে পেপার এখানে আছে, আসছি বলবো বলবো। প্রিলিমস যদি দেখো তুমি, প্রিলিমসে তো তোমার 200 মার্কসই রয়েছে। ঠিক আছে? আমি এক এক করে আলোচনা করছি, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর মেইনসে কিন্তু 1500 মার্কসই রয়েছে। এর মধ্যে অনেক কিছু তোমাদের পড়া রয়েছে, পড়া জিনিস অনেক কিছু রয়েছে। হ্যাঁ, মানে অলরেডি তোমরা পড়েছো এতদিন। হ্যাঁ, সো সেই পার্ট প্রচুর রয়েছে। ফার্স্ট আমরা জেনারেল স্টাডিজ 1 মেরিট 200 মার্কস, এখানে কি কি রয়েছে আমরা একবার চট করে চোখ বুলি। দেখো, এই যে ফার্স্ট প্রিলিমসের দুটো ধাপ, দুটো পেপার, এটা হচ্ছিল জিএস পেপার 1 বলছে। ঠিক আছে? এটাও 2 ঘন্টা তোমার সময়। এখানে দেখো, তুমি ইংলিশ কম্পোজিশন থেকে শুরু করে জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইখান থেকে নিয়ে এই অবধি কিন্তু আমরা পুরনো সিলেবাসেও এক্স্যাক্টলি একই জিনিস পড়েছিলাম। তুমি যদি পুরনো সিলেবাসে দেখো, এই যে দেখো এই পার্টটা কিন্তু এন্টায়ার পুরনো সিলেবাসের পার্ট। সো প্রিলিমসে যেটা মেরিট পার্ট, সেখানে ছটার, মানে টোটাল 8টার মধ্যে 7খানা পেপার কিন্তু সেম, মানে 200-র মধ্যে 160 মার্কস ইজ ভেরি মাচ দি সেম। এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস নেই সিলেবাস। ঠিক আছে? কিসে চেঞ্জ আছে? মার্কসের বেসিসে কিছু চেঞ্জ আছে। প্রত্যেকটা 25 মার্কস করে ছিল, এখানে প্রত্যেকটা 20 মার্কস করে হয়ে গেছে। প্রত্যেকটা আমার 20 মার্কস করে হয়ে গেছে। সো কিন্তু হিস্ট্রিতে কিন্তু 20 প্লাস 20 আমার 40ই ওয়েটেজ এখনো হিস্ট্রির মধ্যে কিন্তু রয়েছে। সো একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, তোমার যে পুরনো প্রস্তুতি, 200 নম্বরের যে পুরনো প্রস্তুতি, তার মধ্যে থেকে তোমার সামনে দেখা যাচ্ছে যে 160 নম্বর হুবহু এক। এবং এক বলতে সিলেবাসটা এক। ঠিক আছে? সিলেবাসটা এক। হ্যাঁ, আচ্ছা, আমি সিলেবাসটাই বলছি ফার্স্ট, তারপরে কোশ্চেনের প্যাটার্নটা বল। রাইট রাইট, ইউ আর রাইট সঙ্গীতা, তুমি ঠিক বলেছো। আচ্ছা, এইবার লাস্ট যে পার্টটা এবার ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছিল জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি এবং ক্লাইমেট চেঞ্জ। মানে আমাদের এনভায়রনমেন্টের 3টে মডিউল এখানে কিন্তু, এই এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু এনভায়রনমেন্ট মেইনস পেপারের পেপার 4 এর মডিউলস গুলো ছিল। এইগুলোকে ট্রান্সফার করে প্রিলিমসে নিয়ে এসছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পেপারটা এইখানে এনেছে, দিস উইল বি মোর অফ এ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড পেপার। মানে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা এনভায়রনমেন্ট সেকশন আমাদের রয়েছে, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এনভায়রনমেন্ট সেকশনের যত রকম প্রশ্নগুলো আছে, বা স্ট্যাটিক জিকে বেসড এনভায়রনমেন্ট সেকশনের যত প্রশ্নগুলো আছে, সেগুলোই কিন্তু এখানে ফিট করবে। বুঝতে পেরেছো? মানে এনভায়রনমেন্ট অ্যাট এ লেন্থ কিন্তু প্রিলিমসের জন্য দেয়নি। মানে
কনসেপচুয়াল ক্ল্যারিটি গুলো, মানে ছোট ছোট টার্মিনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট, এই পার্টগুলোই কিন্তু আমার এনভায়রনমেন্টে থাকবে। সো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট অফ এনভায়রনমেন্ট অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা পড়ছিলাম, প্লাস যখন মেইনসের আমাদের এনভায়রনমেন্টের ক্লাস হবে, মানে 2024-এর মেইনসেও তোমাদের এনভায়রনমেন্ট রয়েছে, দেখবে আমাদের 4টে মডিউল রয়েছে। এই 4টে মডিউলই হচ্ছিল একটা ক্লাইমেট চেঞ্জ, একটা বায়োডাইভার্সিটি, একটা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। ঠিক আছে, 4টে না 6টা এরকম মডিউল রয়েছে, তার মধ্যে 3টে মডিউল এটা। সো তুমি যে এই বছর যে প্রস্তুতিটা নিচ্ছ মেইনস প্লাস প্রিলিমসের অবজেক্টিভ প্রস্তুতি, হ্যাঁ এখানে তো অবজেক্টিভ প্রশ্ন, প্রিলিমসে অবজেক্টিভ, দিস ইজ অল এমসিকিউ। হ্যাঁ, তোমার কিন্তু একটু একটা জিনিসও কিন্তু নতুন না, এই যে 40 মার্কসও তোমাকে দিচ্ছে তোমার 2024-এর যে প্রস্তুতি, তাতেই কিন্তু তুমি এই 8 নম্বর পেপারটাও তুমি অ্যাটেম্প করতে পারবে। বোঝাতে পারলাম? তার মানে মেরিট বেসড যে পেপার প্রিলিমসে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির তুমি বলতে পারো কোনো রকম নতুনত্ব নেই, কোনো নতুন জিনিস কিন্তু মেরিট বেসডে নেই, মেরিট বেসডে নেই। হ্যাঁ, কোয়ালিফাইং বেসে আছে। ঠিক আছে, এবার আমরা আসবো কোয়ালিফাইং বেস। ঠিক আছে, এইবার এই যে মেরিট বেসড পেপারটি, আমার প্রশ্ন থাকতে পারে যে প্যাটার্ন এবং স্ট্যান্ডার্ড গুলো কি একই হবে? ওয়েলকাম ওয়েলকাম। না গো, এই 20-25 মিনিট স্টার্ট করলাম, ওয়েলকাম, তুমি শুনতে থাকো, খুব ইন্টারেস্টিং হচ্ছে। প্যাটার্ন এবং স্ট্যান্ডার্ডস গুলো অফ দি কোশ্চেনের কি একই থাকবে, নাকি ইউপিএসসি প্যাটার্ন ফলো করবে? যদি ইউপিএসসি প্যাটার্ন ফলো করে কি হবে, কোশ্চেন গুলো একটু হার্ড হবে, আমাদের কাট অফটা একটু ডিফারেন্ট হবে। আমাদের কাট অফ কত ছিল? 101, 102 আমাদের কাট অফ ছিল। আমাদের 200-র মধ্যে প্রিলিমসে আমরা দেখেছিলাম। ইউপিএসসির কাট অফ গেছে 38%, 2025-এর কাট অফ হচ্ছিল 38%। ঠিক আছে, এখানে তো কাট অফটা তোমার 50% হয়েছে। যদি ইউপিএসসি প্যাটার্নে কাট অফ দেয় তাহলে 38%ও যাবে না, আরো কমবে দেখবে। ঠিক আছে, বিকজ উই আর নট অ্যাডজাস্টেড, আমরা ওই টিপিক্যাল কিছু এমসিকিউ আছে ওগুলোই পড়ে এসছি। ঠিক আছে, এইবার অ্যাজ ফার অ্যাজ মাই গাট ফিলিং এবং নলেজ গোস, তোমাকে বুঝতে হবে ওয়াই পিএসসি হ্যাজ চেঞ্জ দ্য সিলেবাস। এই যে সিলেবাসটা চেঞ্জ করলো, হ্যাঁ কারণ আছে, আমি আলোচনা কেন করছি এটা। সিলেবাসটা ইউপিএসসির পুরো হুবহু তুলে দিল কেন, মানে 80% ইউপিএসসির হুবহু তুলে দিয়েছে। হ্যাঁ, মানে কিছু মানে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের রয়েছে। ঠিক আছে, ওই পেপারটা ছাড়িয়ে দিয়ে, মানে ছাড়া অন্য পেপারগুলোতে একটু একটু করে ঢুকিয়ে, আর ইউপিএসসি থেকে বাদ যেটা গেছে আর্ট অ্যান্ড কালচারটা বাদ দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে ইউপিএসসির পেপার, হ্যাঁ আরো কিছু চেঞ্জেস আছে, একটু ধৈর্য ধরো, আমাকে একটু এক্সপ্লেন করতে দাও। এত প্রশ্ন করলে আমি ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ, মানে প্রত্যেক মিনিটে মনে হয় 6টা করে চ্যাট ঢুকছে। হ্যাঁ, মানে আমার চ্যাট বাক্স এখন ভরে গেছে পুরো, আমি বুঝতে পারছি না কার প্রশ্ন তুলবো। যদি তোমরা একটু চ্যাট করা বন্ধ করো, একটু শোনো, মানে আমার কাছে 10-15টা স্লাইড রয়েছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং এটার পার্ট 2 পার্ট 3ও থাকবে, এটা পার্ট 1 ক্লাস। হ্যাঁ, হ্যাঁ প্লিজ হিয়ার। ঠিক আছে, আমি অফেন্ড আশা করি করছি না কাউকে, প্লিজ হিয়ার ইট আউট, খুব ইন্টারেস্টিং। দেখো, সিলেবাসটা ইউপিএসসির মতো করেছে কেন, মানে মানে ইয়ার্কি মারতে তো করেনি যে একটু কঠিন প্রশ্ন, যদি ইউপিএসসির মতো সিলেবাস করলো, কিন্তু যদি কোশ্চেনগুলো ডব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ডে দেয়, কোশ্চেনটা যদি ডব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ডে দেয়, এই যে ক্যান্ডিডেট গুলো করছে, মানে প্রস্তুতি নিচ্ছে, তারা কি কমন প্রস্তুতি নিতে পারবে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর জন্য? কখনোই না, কখনোই না। কারণ ইউপিএসসি প্রস্তুতি ইজ হিউজলি ডিভেন বাই কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন্স, এবং মানে একটু মানে প্রড করা কোশ্চেন, মানে ইনসাইট অ্যান্ড প্রডস গুলো কিন্তু একটু বেশি থাকে ইউপিএসসির কোশ্চেনে, এবং ইন্টারলিঙ্কিং কোশ্চেন, ইন্টারলিঙ্কড কোশ্চেন এইগুলো কিন্তু থাকে। ডব্লিউবিসিএস হচ্ছিল স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্স আর কপি ক্যাট মাস্টার। ওয়েলকাম 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 ওয়েলকাম।
না গো, এই 30 মিনিট হলো, 25-26 মিনিট হলো করছি। ওকে, সো এই যে এই যে ইউপিএসসির মতো সিলেবাসটা করেছে একটাই পারপাস, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এখন একটাই পারপাসে ইউপিএসসির জন্য সিলেবাস করেছে, যাতে ক্যান্ডিডেটরা একটা কমন প্রস্তুতি নিতে পারে অ্যান্ড দে ক্যান অ্যাটেম্প বোথ দি এক্সামিনেশনস অফ ইউপিএসসি অ্যান্ড ডব্লিউবিসিএস। সেটা আমাদের বোধগম্য হোক চাই না হোক, দিস ইজ দ্য মেইন পারপাস। ঠিক আছে, আমরা যে যাই বলি, অনেকে বলবে ইউপিএসসি ডব্লিউবিসিএস এর, হ্যাঁ আমিও এগ্রি করি কোশ্চেনে কিছুটা ফারাক থাকবে, কিন্তু তোমাকে এমন একটা বেস প্রস্তুতি করতে হবে, যেই বেস প্রস্তুতিটা থেকে কিন্তু তুমি ইজিলি, মানে ইউপিএসসির যা প্রস্তুতি 70% প্রস্তুতি তোমায় করে নিতে হবে, বাকি 30% লেভেল ইউপিএসসির প্রস্তুতি তোমার ছাড় দিলেও চলবে ডব্লিউবিসিএস। রাইট, কোশ্চেনের স্ট্যান্ডার্ড এবার দুটো স্টেজ আছে, প্রিলিমস এবং মেইনস। প্রিলিমসে দুটো পেপার আছে, একটা হচ্ছিল সিস্যাট পেপার, আরেকটা প্রিলিমসের পেপার কি পেপার আছে, আরেকটা প্রিলিমসের পেপার হচ্ছিল আমাদের কম্পালসারি মেরিট পেপার, যেখানে 200 নম্বর। আমি তোমায় বলছি যেটা করবে ডব্লিউবিসিএস, এই যে মেরিট 200 নম্বর প্রিলিমস, এটা ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড উইল বি কেপ্ট 80%, ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড রাখবে। আর ইউপিএসসি স্ট্যান্ডার্ড কিছুটা হলেও 20% কি 10% ঢোকাবে, ইদার 80-20 কম্বিনেশন অথবা 90-10 কম্বিনেশন। মানে আমার মানে আমার গাট ফিলিং, এবং আই এম কোয়াইট কনফিডেন্ট, এইখানে কিন্তু ডব্লিউবিসিএস এর ক্যারেক্টারটা ডব্লিউবিসিএস হারাবে না। ঠিক আছে, প্রিলিমসের মেরিট পার্টটা। এবার প্রিলিমসের যে সিস্যাট পার্টটা হলো, প্রিলিমসের সিস্যাট পার্টটায় কি করবে, প্রিলিমসের সিস্যাট পার্টটায় জাস্ট ইউপিএসসিটাকে কপি করে দেবে, দে উইল ফলো এন্টায়ারলি ইউপিএসসি প্যাটার্ন। কারণ সিস্যাটের যা আমাদের রয়েছে, সাবজেক্টস গুলো রয়েছে, সেগুলো কিন্তু ডব্লিউবিসিএস এ কোনোদিনও ছিল না, অ্যাপার্ট ফ্রম অ্যারিথমেটিক এবং তোমার রিজনিং এর কিছু পার্ট। এই দুটো পার্ট ছাড়া কিন্তু বাকিগুলো কিন্তু সম্পূর্ণ নতুন, এবং সেইখানে তাকে ইউপিএসসি সিলেবাস যা দিয়েছে তাকে ইউপিএসসি কে কপি করতেই হবে, দেয়ার ইজ নো আদার। ক্লিয়ার? সো দিস কোয়ালিফাইং পেপার উইল বি অফ ইউপিএসসি স্ট্যান্ডার্ড। আমি ক্লিয়ার করতে পারলাম তো? ওকে, নেক্সট যে পার্টটা, সে পার্টটা হচ্ছিল আমরা যদি মেইনস পরীক্ষার দিকে ঢুকি। মেইনস পরীক্ষার দিকে যখনই ঝুঁকবো আমরা, দেখো মেইনসে একে তো অ্যাডভার্টাইজমেন্টে বলেছে 10 নম্বর কিংবা 15 নম্বরের কোশ্চেনের গাইডেন্সটা দিয়েছে, হিন্ট দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের লাস্ট লাস্ট প্যারাগ্রাফে, যে মেইনসের যতগুলো প্রশ্ন হবে 10 মার্কস 15 মার্কসের ওয়ার্ড লিমিটটা দিয়ে দিয়েছে। তার মানে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন মেইনসে ম্যাক্সিমাম থাকবে, এবং ইউপিএসসিতেও সেই প্যাটার্নেই থাকবে। ঠিক আছে, এইবার বলা যায় না, তুমি যদি 2014-র আগের প্যাটার্ন দেখো ডব্লিউবিসিএস এর, সেখানে কিন্তু 1 নম্বরের 10টা কোশ্চেন, 2 নম্বরের এতটা কোশ্চেন, 5 নম্বরের এতটা কোশ্চেন, এরকম ফরম্যাটস কিন্তু ছিল। ঠিক আছে, এইবার এইখানে যে ফরম্যাটটাই ফলো করুক না কেন, এখানে কোশ্চেন্স গুলোর স্ট্যান্ডার্ড কিরকম করবে, কোশ্চেন গুলোর স্ট্যান্ডার্ড মানে মোর অর লেস ইউপিএসসি কে কিন্তু কপি করে দেবে না, ইউপিএসসি লেভেল কিন্তু করবে না এখানে। এখানে কিন্তু মোর ফ্যাকচুয়াল বেসড কোশ্চেন্স করা হবে, এবং ইন্টারলিঙ্কিং কোশ্চেন্স খুব কম থাকবে, অ্যাপার্ট ফ্রম এথিক্স, অ্যাপার্ট ফ্রম তোমার এসে পেপার তো আলাদাই, আমি জিএস এর কথা বলছি। জিএস এ দেখবে আমাদের মানে হঠাৎ করে হিস্ট্রির মধ্যে দিল যে আমাদের কমিউনালিজম, ক্যাপিটালিজম এবং আরেকটা কি আছে তার সোশ্যালিজম, এই তিনটে যে ডেভেলপ করেছে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে, বলছি বলছি সব বলবো, ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে, সেই ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে মানে সেই লিঙ্কেজ গুলো লেখো। এবার সেই রকম প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস করবে না, ডব্লিউবিসিএস উইল আস্ক মোর ডিরেক্ট কোশ্চেন্স এবং মোর ফ্যাকচুয়াল। ডিরেক্ট কোশ্চেন মানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে যদি করে, তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেনের ব্যাপারে একটা শর্ট নোট লিখো।
ঠিক আছে, বা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইন্ডিয়ার উপর ইম্প্যাক্ট কি পড়েছিল সেটার ব্যাপারে লেখো। এরকম টাইপের ডিরেক্ট বা ফ্যাকচুয়াল কোশ্চেন্স কিন্তু ডব্লিউবিসিএস ঠিক করবে। ঠিক আছে, যেমন ব্যাটেল অফ পলাসি, আমি একটা সিম্পল কোশ্চেন বলছি, যেমন ব্যাটেল অফ পলাসি, ইউপিএসসি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, ব্যাটেল অফ পলাসি এতটা ইম্পর্টেন্ট কেন, মানে এতগুলো ব্যাটেল পলাসিতে হয়েছে কেন, কি কারণ তা সেইটা এভালুয়েট কর। মানে প্রত্যেকটা বড় বড় সাম্রাজ্য পলাশিতে গিয়েই যুদ্ধ করতো কেন, হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজিক রিজন, সেইটা ইউপিএসসির কোশ্চেন ছিল। ঠিক আছে, এইবার এখানে হয়তো বলবে যে থার্ড ব্যাটেল অফ পলাশি নিয়ে তোমার একটা ছোট্ট নোট লেখ, ডব্লিউবিসিএস হয়তো বলবে। ঠিক আছে, সো দ্য লেভেল অফ কোশ্চেন্স অফ মেইনস উইল বি মোর ফ্যাকচুয়াল, মোর ডিরেক্ট, নট এনিথিং উইচ ইজ ইনফারেন্ট বেসড অথবা ইন্টারলিঙ্কিং কোশ্চেন্স কিন্তু তোমরা এক্সপেক্ট করো না। ঠিক আছে, হ্যাঁ আমাদের আনসার রাইটিং প্র্যাকটিস থাকবে, আমি দেখাচ্ছি কি। সো এই যে পার্টটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার একটা ছোট্ট উত্তর তোমাদের দিলাম। আলটিমেটলি যখন আমাদের প্রস্তুতি সেশনগুলো চলবে তখনই কিন্তু তোমাদের ক্লিয়ার হবে যে কোশ্চেনের প্যাটার্নগুলো কিভাবে আসে। এইবার প্রিলিমসের কোয়ালিফাইং সিস্যাট পেপার, ইয়েস আজকে 4টে সেকশনই ডিসকাস করব। প্রিলিমসের কোয়ালিফাইং সিস্যাট পেপার, এইটা দেখো এখানে কিছু কিছু ক্যাচ আছে। দেখো পেপার 2, 3, 4, 5, 6 এই নিয়ে কোনো প্রশ্ন নেই, এগুলো প্রত্যেকটাই, এই পেপারটি তোমাদের ইয়েস ইয়েস, এই পেপারটি কিন্তু তোমাদের খুব চান্স আছে যে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই ছাপবে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো অপশনই কিন্তু এই পেপারটার মধ্যে থাকবে। এই যে কম্প্রিহেনশন ব্যাপারটি বলেছে, এই কম্প্রিহেনশন ব্যাপারটি কিন্তু এখন ইউপিএসসিতে হিন্দিতেও দেয়া যায় এবং ইংলিশেও দেয়া যায়। সেই আধারেই বলছি আমি যে কম্প্রিহেনশন বলতে এখানকার এখানকার ইয়েস এইখানকার কিন্তু কম্প্রিহেনশনটা একটু আলাদা, মানে এটা কিন্তু সেই কম্প্রিহেনশন না, দিস ইজ মোর অফ লজিক্যাল ডিডাকশন, লজিক্যাল ডিডাকশন অ্যাজাম্পশন আমি বলবো চ্যাপ্টার। সো তোমরা যে এই পুরোটাই করবে, এই পুরো পেপারটা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনই কিন্তু তোমাদের সামনে থাকবে। তার মধ্যে থেকে তোমার এই যে পার্টটা লজিক্যাল রিজনিং অ্যানালিটিক্যাল এবিলিটি, এটা পুরোপুরি আমাদের যে রিজনিং পেপার, আমাদের যে পেপার 6 ছিল মেইনসে লজিক্যাল রিজনিং, সেটাই, তার বাইরে কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, জেনারেল মেন্টাল এবিলিটি, দিস ইজ এক্স্যাক্টলি দ্য অ্যারিথমেটিক সেকশন উইচ উই আর ডুইং, এর বাইরে কিচ্ছু না, না না কিছু না, এখন শোনো, এখন বাকি আছে, রাইট। এইবার এই যে বেসিক নিউমেরিসি এবং ডেটা ইন্টারপ্রিটেশনটা আছে, এই ডেটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু তোমাদের নতুন করে ঢুকলো, আগে দু একটি বার প্রশ্নে মেইনসে এসছিল ডেটা ইন্টারপ্রিটেশন, তারপরে ইরেগুলার হয়ে গেছে, এখন কিন্তু নতুন করে ঢুকলো অ্যান্ড ইট উইল হ্যাভ 14 কোশ্চেন্স ওভার ইট। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাডভার্টাইজমেন্টে দেখবে বলা আছে 200টা প্রশ্ন আসবে এবং 200 মার্কস। 200টা প্রশ্ন কিন্তু মানে পুরোপুরি বলা নেই যে 200টা প্রশ্ন আসবে, একটা লাইনে লেখা আছে পেপার জেনারেল স্টাডিজ পেপার 1 এন্ড পেপার 2 উইল কনসিস্ট অফ 200 কোশ্চেন্স ইচ, সেটা কিন্তু কখনোই হবে না। এখানে কিন্তু ম্যাক্সিমাম 80টা প্রশ্ন থাকবে, 200 মার্কস থাকবে, পার কোশ্চেন 2.5 মার্কস। ঠিক আছে, আচ্ছা, ডিসিশন মেকিং প্রবলেম সলভিং, এটি একটি নতুন সেকশন হবে তোমাদের জন্য। ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ভেরি ইজি, এগুলো প্রচন্ড সোজা। হ্যাঁ, আর কম্প্রিহেনশন এটা হচ্ছে হলো তোমাদের মানে অ্যাজাম্পশন অফ দি প্যাসেজ, ইনফারেন্স অফ দি প্যাসেজ, ওইগুলোই কিন্তু এখানে থাকে। আমি আলোচনা করবো একটু পরেই, সিলেবাস আলোচনা আছে সেটা নিয়ে করবো। আচ্ছা, এইখানে কি এক্সাক্ট ইউপিএসসি প্যাটার্ন এবং স্ট্যান্ডার্ড ফলো করবে? ইয়েস, এখানে এক্সাক্ট প্যাটার্নটাই ফলো করবে, কারণ ইউপিএসসির রিজনিং এবং অ্যারিথমেটিক আমাদের মতোই আসতো, খুব একটা এদিক ওদিক কিছু না। ক্লিয়ার? তাহলে জিএস পেপার 2টা তোমাদের কাছে ক্লিয়ার, রাইট তো? আচ্ছা,
মেইনস, এবার আমি আছি মেইনসে। মেইনসে কোয়ালিফাইং দুটো পেপার আছে, কোয়ালিফাইং পেপার এ, পেপার বি। এটা হচ্ছিল ইংলিশ ডেসক্রিপটিভ, এটা হচ্ছিল ডেসক্রিপটিভ ইংলিশ। এই ডেসক্রিপটিভ ইংলিশ এবং একটি ল্যাঙ্গুয়েজ পেপার, 300 মার্কস, কোয়ালিফাইং হচ্ছিল 30%। আমরা এর আগেও ডেসক্রিপটিভ করেছি, বেঙ্গলি করেছি, ইংলিশ করেছি, ডেসক্রিপটিভ। এই দেখো প্রত্যেকটাতেই 200 মার্কসের আমরা করেছিলাম, মার্কসটা একটু 100 নম্বর বেড়ে যাচ্ছে। সিলেবাসে একটা ইউজেজ পার্ট ঢুকেছে, নতুন পার্ট ঢুকেছে, সো মার্কস উইল বি এক্সট্রা। ঠিক আছে, 3 ঘন্টার পেপার, একদম ঠিক 3 আওয়ার্স এই পেপারটা তোমাদের দিতে হবে। আগে দেখো হিন্দি, উর্দু, সাঁওতালি এগুলো ছিল, এবার অ্যাডভার্টাইজমেন্টে খালি বেঙ্গলি, নেপালি আছে। আশা করি সাঁওতালি, উর্দু, হিন্দি এগুলোও ইনক্লুড হবে কিছুদিন পরে। মানে মেইনস অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে এগুলো হবেই হবে, মানে এগুলো ছাড়া হয় না, করতে পারবে না, আমি তোমায় প্র্যাকটিক্যালি বলছি। আর যদি করে তো সেটা কিছু করার নেই, বেঙ্গলি তাহলে পড়তে হবে, আর তা নাহলে অপ্ট আউট করতে হবে ডব্লিউবিসিএস এর। ঠিক আছে, আচ্ছা। সো এইটা হচ্ছিল মেইনসের কোয়ালিফাইং। এবার মেইনসের মেরিটে যেটা, সেইটায় দেখো মেরিটের মধ্যে কিন্তু ইংলিশ এসে আছে 250 মার্কসের, দুটো এসে এখানে লিখতে হয়। ঠিক আছে, মানে সেকশন এ থেকে একটা এসে, সেকশন বি থেকে একটা এসে, দুটো এসে তোমায় লিখতে হবে। 2 নম্বর পেপারটা একদম নতুন, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, একদম নতুন পেপার, কিন্তু খুবই ইজি পেপার। ঠিক আছে, হ্যাঁ, ইংলিশ এসেটা কিন্তু তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে, এটা আর বাংলায় লেখা যাবে না। ঠিক আছে, এটা নিয়ে অনেকে ছিটি ছাপাটি দিচ্ছে যে ইংলিশ এসে রাখা হয়েছে তো বেঙ্গলি এসেও রাখা হোক। ঠিক আছে, রাখা উচিত, আমিও বলি যে বেঙ্গলি, হিন্দি, যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেখানে এসে, এসের মানে যেটা ডিটারমাইন করে হচ্ছিল তোমার ভাবনাটাকে কিভাবে তুমি প্রকাশ করছো, কিভাবে ল্যাঙ্গুয়েজ, পারফেক্ট ল্যাঙ্গুয়েজ এবং ক্রিস্প কনসাইজ ওয়েতে লিখছো, সেটাই এসের এভালুয়েশন। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই জানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সো আমি জানি না, বাট ইংলিশ এসে যেটা সিলেবাসে দিয়েছে ইংলিশ এসে থাকবে। আমার মনে হয় না চেঞ্জ, না না আমার মনে হয় না চেঞ্জ করবে, এটাই রাখবে। ঠিক আছে, আচ্ছা। এইবার এইখান থেকে এই অবধি হচ্ছে হলো তোমাদের জেনারেল স্টাডিজ, এইখান থেকে এই অবধি হচ্ছে হলো তোমাদের জেনারেল স্টাডিজ। তার মধ্যে জিএস ওয়ানটার মধ্যে মিডিয়েভেল ইন্ডিয়া থেকে শুরু করে, মানে 1850, মানে যখন ব্রিটিশাররা পদার্পণ করেছে, হ্যাঁ মডার্ন ইন্ডিয়া হবে, এখানে মিডিয়েভেল রেখা, এখানে মডার্ন ইন্ডিয়া হবে। 1850 মানে মডার্ন ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আরো দুটো নতুন ইনক্লুশন আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে 2014 অবধি, আর ওয়ার্ল্ড হিস্ট্রি। এইখানে 125 নম্বর কিন্তু তোমাদের রয়েছে। জেনারেল স্টাডিজ 2-তে তোমাদের জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির মধ্যে নতুন যেটা ইনক্লুড হয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা ইনক্লুডেড হয়েছে। ঠিক আছে, তার মানে তোমরা যদি দেখো এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আর ওয়ার্ল্ড হিস্ট্রিটা নতুন ইনক্লুডেড হয়েছে, আর এইখানে তোমার ইনক্লুডেড হয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা নতুন ইনক্লুডেড হয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলটা নতুন ইনক্লুডেড হয়েছে, ইংলিশ এসেটা কিন্তু নতুন ইনক্লুডেড হয়েছে। ঠিক আছে, না কম্পোজিশন আর এসের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আচ্ছা। মেইনস পেপার 4-এ দুটো পেপার মিলিয়ে, প্রথম পেপারটায় দেখো ভারতীয় সংবিধান তোমরা নিজেরাই পড়েছো, খালি যোগ হয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস অফ ইন্ডিয়া, মানে বিদেশের কান্ট্রিগুলোর সঙ্গে কিরকম সম্পর্ক, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, সিকিউরিটি চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়া, এখানে টেরোরিজম, ইন্টারনাল সিকিউরিটি অফ মাওয়িস্ট চ্যালেঞ্জ, এগুলো সবই ইনক্লুডেড আছে এখানে। ঠিক আছে, আচ্ছা। জিএস 2-তে ইন্ডিয়ান ইকোনমির সাথে গভর্নমেন্ট পলিসিস গুলো যোগ করে নিচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমস এবং পলিসিস সেইখানে কিন্তু যোগ হয়েছে। আচ্ছা, পেপার 5 যদি তুমি দেখো, হ্যাঁ আমি নীল দিয়ে আন্ডারলাইন করছি সেই জায়গাগুলো যেগুলো নতুন যোগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এই পেপারটা পুরোপুরি নতুন, ইন্ডিয়ান সোসাইটি, সিকিউরিটি অফ ইন্ডিয়া, টেরোরিজম। এই যে সিকিউরিটি চ্যালেঞ্জেস একবার এখানেও ইনক্লুড আছে, একবার এখানেও ইনক্লুড আছে, মানে দুবার ইনক্লুড করেছে, মানে একই সিলেবাস, কিন্তু জিনিসটা একই, আমরা পড়বো যখন সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকেন্ড পার্টটা, ওটা আগেও ছিল এখনো আছে, আমার মতে যেরকম প্রশ্ন আসে
ডব্লিউবিসিএস এ ওই প্যাটার্নের প্রশ্নর বাইরে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যাবে। পার্ট 6টা সম্পূর্ণ একটি নতুন পেপার, সেটা হচ্ছিল এথিক্স। এথিক্সের দুটো পার্ট আছে। পার্ট এ তে হচ্ছিল এথিক্সের ইন্টিগ্রিটি আর অ্যাপটিটিউডের বিভিন্ন রকম থিওরিটিক্যাল পার্ট, আর পার্ট বি তে তোমার কেস স্টাডিজ, কিছু কেস স্টাডি দিয়ে দেবে, সিচুয়েশন রিয়াকশন দিয়ে দেবে, সেখানে তোমায় আনসারটা লিখতে হবে যে তুমি যদি ওখানে থাকতে কি করতে। কিছু গভর্নেন্সের দিয়ে দিতে পারে, কিছু সততার উপর দিতে পারে, কিছু তোমার মাইন্ডসেটের উপর দিতে পারে, অ্যাপ্রোচের উপর টেস্ট করতে। সেইটা হচ্ছিল আমাদের এথিক্স। সো এই যে টোটাল মেরিট বেসড পার্টটা মেইনস ডেসক্রিপটিভে, দিস ইজ অফ 1500 মার্কস এন্টায়ারলি। দিস ইজ কনসিস্ট অফ এন্টায়ার 1500 মার্কস। ঠিক আছে, আগে যেটা 1200 মার্কসের আমরা মেইনস দেখতে পেতাম, এখন কিন্তু 1500 মার্কসের আমার মেইনস পেপারটি আমাকে দিতে হবে। এবং প্রতিটি পেপার হচ্ছিল আমার ডেসক্রিপটিভ, এখানে কিন্তু অবজেক্টিভের কোনো স্থান নেই, অবজেক্টিভের কোনো জায়গাই নেই। এভরি পেপার ইজ ডেসক্রিপটিভ। এইটা হচ্ছিল আমাদের পুরনো কম্পালসারি পেপার। আমি অলরেডি অ্যারিথমেটিক আর রিজনিং এখান থেকে একদম বাদ চলে গেছে। অ্যারিথমেটিক রিজনিং কোথায় গেছে? ওই যে সিস্যাট পেপারটি হয়েছে প্রিলিমসে, সেখানে অ্যারিথমেটিক রিজনিং যা করার সেখানে করে। এইখানে তুমি যদি ইউপিএসসি দেখো, ইয়েস মার্কস কম। যদি তুমি ইউপিএসসি দেখো, তাহলে ইউপিএসসির মেইনসে কিন্তু 42%, মানে 1750-এর মধ্যে 729 হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম, মানে কাট অফ মার্কস উঠেছে। মানে 42% পেয়ে গেলেই কিন্তু ইউপিএসসি ক্র্যাক করে ফেলেছে তারা। এবং এই ডেসক্রিপটিভে তুমি যদি ডব্লিউবিসিএস দেখো, তাহলে 1500-র মধ্যে ম্যাক্সিমাম এই 42টা 48 বা 50%-এ ম্যাক্সিমাম যাবে। মানে 750 মতো স্কোর করলেই কিন্তু তোমার মেরিট লিস্টে তুমি ফিচার করতে পারো। আমি জেনারেলের কথা বলছি, বাকিদের কথা আমি বললাম না। জেনারেলে কিন্তু 750, মানে 50% ইজ এ ভেরি ভেরি সেফ স্কোর দিস টাইম। ফার্স্ট টাইম যেবার হবে সেবারের জন্য কিন্তু 50% উইল বি এ ভেরি এক্সট্রিমলি গুড স্কোর। মানে তুমি র্যাঙ্ক করে যাবে, 1 to 25 এর মধ্যে র্যাঙ্ক করে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা 4টে সেকশন আমরা ডিসকাস করে নিলাম, যে প্রিলিম সিএ সিলেবাসের পার্টটা। এইবার তোমার মনে হতে পারে যে হিউজ সিলেবাস, মানে তুমি যদি দেখো মানে কি নেই, মানে ইংলিশ এসে থেকে শুরু করে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল, ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্টারন্যাশনাল রিলেশন, সিকিউরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট পলিসিস, এথিক্স, ইন্টিগ্রিটি, মানে হিউজ গ্যামার। ইয়েস, হিউজ গ্যামার। কিন্তু তোমাকে এইখানে খুব সিলেক্টিভ পড়তে হয়। মানে আমাদের যে সিলেবাসটি রয়েছে সেখানে খুব সিলেক্টিভ অ্যাপ্রোচ করে, কিন্তু সেকশন বেস সিলেক্টিভ অ্যাপ্রোচ করে তোমাকে যেতে হবে। তুমি যদি দেখো পুরো সিলেবাসটা যদি মানে ঘেটে নিংড়ে মিংড়ে দেখো, তাহলে 3টে সবেদন নীলমণি সেকশন আছে, তার বাইরে কিন্তু কিছু নেই। একটা হচ্ছিল তোমার ল্যাঙ্গুয়েজ সেকশন, একটা হচ্ছিল তোমার সিস্যাট সেকশন। আমি সিস্যাট সেকশন বলছি কেন, কারণ এইখানটায় স্ট্র্যাটেজি আছে। মানে তুমি এইখান থেকে দুটো সেকশন না পড়েও কিন্তু সিস্যাট ক্লিয়ার করতে পারো। এই কম্প্রিহেনশন এই 60 নম্বর থাকে, তোমাকে পেতে হবে 67 পেতে হবে ক্লিয়ার করতে গেলে 200-র মধ্যে। ইয়েস, আউট অফ 200 তুমি এইখানেই 60 নম্বরের মধ্যে 50 নম্বর যদি আনতে পারো, আমি তো বলি এই 3টে কি 4টে সেকশন পড়লেই তোমার সিস্যাট থ্রু। সিস্যাটের আলাদা স্ট্র্যাটেজি আছে, যে সেকশনটা তোমার মানে তুমি একদম উইক ছেড়ে দাও, মানে তার ইজি পার্ট গুলো তুমি জাস্ট একটু চোখ বুলিয়ে যাও, তাহলেই তোমার হবে। হ্যাঁ, সো একটা তোমার সিস্যাট স্ট্র্যাটেজি হিসেবে তোমাকে পড়তে হবে। সিস্যাটের যে পার্টগুলো আছে খুব সিলেক্টিভ পড়াশোনা হতে পারে, যে 30টা ক্লাস ইজ মোর দ্যান এনাফ, মানে 30টা ক্লাসও হয়তো লাগবে না টোটাল সিস্যাট 2টা করতে গিয়ে। আচ্ছা, নেক্সট যেটা সব থেকে লেন্দি পার্ট তোমাদের হবে, সেই পার্টটা হচ্ছিল এই জিএস পার্ট, জেনারেল স্টাডিজ পার্ট। এবং এই জেনারেল স্টাডিজ পার্টটাকে তোমরা কিন্তু মানে ইটসেলফ, মানে জেনারেল স্টাডিজ এর মধ্যেই এখানে 8টা পেপার রয়েছে। এই 8টা পেপার বেস স্ট্র্যাটেজি
একটা সিস্যাট স্ট্র্যাটেজি, কম্বাইন্ড সিস্যাট স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছিল ল্যাঙ্গুয়েজ স্ট্র্যাটেজি। মানে এই 10টা সেকশনে ভাগ করে কিন্তু জিনিসটাকে তোমাকে ভিউ করতে হবে সিলেবাসটা, ঠিক আছে? আচ্ছা, যেটা তোমায় করতে হবে মানে এইখানে কিন্তু তোমাকে প্রথম বেস রিড অথবা সিঙ্গেল পয়েন্ট নোটস, তুমি যেখানেই পড়ো, মানে সেলফ স্টাডি করো, তুমি কোথাও কোচিং নাও, তুমি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হও, আমাদের মতো ইন্ডিভিজুয়াল কালেকটিভ টিচারের কাছে পড়ো, ঠিক আছে? সো তোমার যেটা দরকার যে এই ডব্লিউবিসিএস এর এখন যা সিলেবাস করলো, সেখানে তোমায় 5টা কাজের বেশি কিন্তু তোমায় করা উচিত না, কারণ তুমি সময় পাবে না। 5টা জিনিসের বেশি করতে গেলে তুমি হাক পাক খাবে, 5টা কি 6টা ম্যাক্সিমাম। হ্যাঁ, একটা তো হচ্ছিল যে সবাই বলে না নিজের নোটস তৈরি করো, নিজের নোটস তৈরি করবে না, যেটা দরকার তোমার একটা সিঙ্গেল পয়েন্ট সোর্স অফ ডিপেন্ডেবল নোটস দরকার। হ্যাঁ, বই বই পড়ে কিন্তু হবে না, মানে জিএসএ এমন জায়গায়, মানে সিলেবাসটা ইউপিএসসির এমন জায়গা, তুমি যদি মাজিদ হোসেন মানে জিওগ্রাফির মধ্যে বলছি মাজিদ হোসেন পড়তে যাও, হ্যাঁ হয়তো হবে, কিন্তু কিছু জায়গা সিলেক্টিভ আছে, ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে খালি তোমার, ঠিক আছে? মেইনসের কথা বলছি, প্রিলিমসে তো তোমার যেরকম আমরা পুরনো ভাবে চালিয়েছি ডাব্লিউবিসিএস এ কোনো রকম চেঞ্জেস হবে না, ঠিক আছে? মানে পুরোনো প্যাটার্নেই প্রশ্নগুলো দেবে। সো এই সিঙ্গেল পয়েন্ট ডিপেন্ডেবল নোটসের উপর কিন্তু তোমায় ভরসা করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিউ সিলেবাস। দ্য সেকেন্ড পয়েন্ট উইচ ইউ নিড টু কিপ ইন মাইন্ড, এবং তোমাকে লিটারেলি প্র্যাকটিস করে নোটস না বানিয়ে এই জিনিসটা তোমায় বানাতে হবে। ডোন্ট মেক এনি নোটস, ইট উইল বি এ ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে? নোটস একদম বানাবে না। যেটা তুমি বানাবে সেটা হচ্ছিল ক্যাচওয়ার্ড ফ্রেমস। মানে ধরে নাও তুমি পড়তে যাচ্ছ, আহ, আমি কোনটা ধরি, ধরে নাও ইন্টারন্যাশনাল রিলেশনসই তুমি পড়তে যাচ্ছ, ঠিক আছে? এইবার ধরে নাও আইআর এর মধ্যে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে তোমার সাবসেকশন যদি দেখো, তাহলে তোমার ম্যাক্সিমাম 12টা সাবসেকশন আছে ইন্টারন্যাশনাল রিলেশনস এর। তোমার যেটা করতে হবে, এই যে ক্যাচওয়ার্ড পয়েন্টার্স বা ক্যাচওয়ার্ড ম্যাপিং যেটা আমি তোমাকে বললাম, মানে এই যে ক্যাচওয়ার্ড ফ্রেম বলি এগুলোকে, এই ক্যাচওয়ার্ড ফ্রেম তোমাকে, এই 12টা ক্যাচওয়ার্ড ফ্রেম তোমাকে বানিয়ে নিতে হবে ফর 12 সাবসেকশন। বিকজ তোমাকে আমি মেইনসের আনসার শিটগুলো যখন আমরা পার্টিকুলার ওই সাবজেক্টটা ডিসকাস করব, তুমি মেইনসের আনসার শিটগুলো কিভাবে লিখতে হবে ডেসক্রিপটিভ, মানে এই ইউপিএসসি তে ডেসক্রিপটিভ লেখা মানে সেটাও কিন্তু অবজেক্টিভ পয়েন্টার পয়েন্টার পয়েন্টার, একটা ম্যাপ, একটা থিম ম্যাপ হতে পারে। জিওগ্রাফি হলে একটা কোন কোন জায়গায় ওই মিনারেলটা পাওয়া যায় একটা রাফ ম্যাপ হতে পারে, কিন্তু থিম ম্যাপের সাথে এই রকম তুমি আনসারের মধ্যে দেখবে বক্স বক্স করে ওরাও লিখেছে, যেরকম বইয়ে নোটস লেখা থাকে না, বক্স বক্স করে ওরাও লিখেছে। টপার খাতা তোমাদের সাথে শেয়ার করো, অনলাইন এভালুয়েশন দেখো আনসারটা কিভাবে লিখেছে, ঠিক আছে? সো এই রকম ভাবে আনসার লিখতে গেলে, মানে ডেসক্রিপটিভ মানে 200 ওয়ার্ড পর 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 ওই নোটস দেখে পুরনো, ওইটা ওল্ড টেকনিক, ওখানে কিন্তু মার্কস উঠবে না। তোমাকে পয়েন্টার এবং ডায়াগ্রামস করে, থিমেটিক ডায়াগ্রামস এগুলোকে বলে, থিমেটিক ডায়াগ্রামস, ওগুলো করে লিখতে বেশি হবে না, খালি পয়েন্টার্স গুলো লিখতে হবে। তুমি টপার্স কপি দেখবে খালি পয়েন্টার্স গুলো লিখেছে, ঠিক আছে? সো এই পয়েন্টার লিখতে গেলে তোমাকে ক্যাচওয়ার্ড এইটা কিন্তু তৈরি করতে হবে, এইটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? আমরা দেখাবো যে ক্যাচওয়ার্ড ফ্রেমগুলো কিরকম ভাবে তৈরি করবে, এবং তোমার রিভিশন কিন্তু এই ক্যাচওয়ার্ড ফ্রেমেই হবে, ঠিক আছে? আচ্ছা, থার্ড যেটা, যে পার্টটা তোমাকে থার্ড করতে হবে প্রিলিমসের জন্য, যেভাবে আমরা এবছরটা করছি অবজেক্টিভের কোশ্চেন ব্যাংক ফর জেনারেল স্টাডিজ, ইংলিশের যেরকম প্র্যাকটিস সেট, ইন অ্যাডিশন টু দ্যাট গ্রামেটিক্যাল কিছু পার্ট করব, এই কোশ্চেন ব্যাংক কিন্তু তোমাকে প্রিলিমসের জন্য, স্ট্র্যাটেজির জন্য থরলি পড়তে হবে কোশ্চেন ব্যাংক, কারণ প্রিলিমসে কিন্তু চেঞ্জেস নেই, ঠিক আছে? আচ্ছা,
নেক্সট যেটা, প্রিলিমস পাস করে যাওয়ার পরেও শুরু করতে পারো কিংবা তার আগে থাকতেও শুরু করতে পারো। আমাদের তার আগে থাকতেই শুরু হবে, যে মেইনসের জন্য আনসার রাইটিং প্র্যাকটিস। এইবার যেমন এখানে দিয়েছে মডার্ন ইন্ডিয়া অথবা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আনসার রাইটিং প্র্যাকটিস করতে গিয়ে, যেমন ধরো, এভালুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ গান্ধী ডিউরিং দ্য ফাইনাল স্টেজেস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। বললো গান্ধীর কন্ট্রিবিউশনটা এভালুয়েট করো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ফাইনাল স্টেজ মানে 1937 জেনারেল ইলেকশনস এর পর থেকে নিয়ে 1947, এই 10 বছর মহাত্মা গান্ধীর রোলটা তোমায় ডিসকাস করতে হবে। বুঝতে পেরেছো তো? এই রকম হচ্ছে হলো আনসার রাইটিং প্র্যাকটিস। এবং তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমাদের যতখানি আনসার রাইটিং প্র্যাকটিস হবে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। ঠিক আছে? সো এই রকম মেইনসের আনসার রাইটিং প্র্যাকটিস গুলো, যে টপিকটা কমপ্লিট হবে তার আনসার রাইটিং প্র্যাকটিসও কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতে হবে। প্যারালালি ফার্স্টে তুমি কোশ্চেন ব্যাংকটা করলে অবজেক্টিভের জন্য, তারপরে তোমার আনসার রাইটিং প্র্যাকটিস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যেটা তোমাকে কন্টিনিউয়াসলি এসে এবং ডেসক্রিপটিভ রাইটিং এর উপর, যেরকম আমরা উইকলি ডেসক্রিপটিভ রাইটিং করি, আমার এখানে আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে নট ইভেন 10% অফ আওয়ার টোটাল ব্যাচ স্ট্রেংথ সাবমিটস দ্য ডেসক্রিপটিভ রাইটিং। ঠিক আছে? তারা উইকলি ডেসক্রিপটিভ রাইটিং সাবমিট করছে না। হ্যাঁ, 10-12% যারা রেগুলার খুব সিরিয়াস তারা কিন্তু করছে। হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু এই এসে এবং ডেসক্রিপটিভ রাইটিংটা প্র্যাকটিসটা উইকলি তোমাদের কিন্তু রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, চেক হবে ভাই, তোমার জবে দিয়েছো তার থেকে দেখো কিছুদিনের মধ্যেই সেটা চেক হবে। সো এই 5টা পার্টের মধ্যে কিন্তু তোমাদের ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ, সো এইটা হচ্ছিল তোমার সেকশন বেসড অ্যাপ্রোচ। তোমার 3টে সেকশন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই সেকশন বেসড অ্যাপ্রোচটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে যে বললাম তোমাদের সেকশন বেসড অ্যাপ্রোচের মধ্যে এই যে ইংলিশটা কিভাবে করবে, দেখো একটা এক্সাম্পল। ফার্স্ট আমরা ইংলিশটা দিয়ে শুরু করি, পরের ক্লাসে আমরা সিস্যাট আলোচনা করব, থার্ড ক্লাসে আমরা জেনারেল স্টাডিজের প্রত্যেকটা পেপার আলাদা আলাদা ভাবে কন্টিনিউয়াসলি এক একটা পেপার কিভাবে তোমরা মানে র্যাঙ্ক পাওয়ার জন্য করবে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ কিভাবে পড়বে, সেই পার্টটা কিন্তু পুরোটা সেকশনে আমরা ক্লিয়ার করব। আজকে না, আজকে আমরা ইংলিশ পার্টটি আমরা কিন্তু ক্লিয়ার করছি। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও, আর 10-15 মিনিটে ওভার হয়ে যাবে। রাইট রাইট। সো ফার্স্ট পার্ট হচ্ছিল ইংলিশ। এবার ইংলিশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিলিমসে তোমার অবজেক্টিভে আছে 20 নম্বর। ঠিক আছে? প্রিলিমসের সিস্যাটেও ইংলিশ আছে, কম্প্রিহেনশন, সেখানে 60 নম্বরের ইংলিশ আছে। মেইনসে তোমার ইংলিশ রয়েছে। মেইনসে কোথায় রয়েছে? ডেসক্রিপটিভে রয়েছে ইংলিশ, সেখানে 300 নম্বরের একটি পেপার রয়েছে কোয়ালিফাইং। আবার ইংলিশ কোথায় রয়েছে? ইংলিশ এসে রয়েছে তোমার কোথায় রয়েছে? 250 নম্বরের মেইনসে রয়েছে। তো ইংলিশ কিন্তু 4টে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ইংরেজিটা রয়েছে। কিন্তু ইংরেজির প্রিপারেশন তুমি 4 রকম ভাবে করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? আমি তোমায় কেন হবে না সেই পার্টটা এখন বোঝাচ্ছি। ইংলিশ শুড বি এ কম্প্রিহেন্সিভ প্রিপারেশন ফর অল দিস 4 সেকশনস। একসঙ্গে তোমাকে 4টে সেকশনের জন্য কিন্তু প্রস্তুতিটা চালাতে হবে। দেখো, ইংরেজি প্রিলিমসে কম্পোজিশনে মেরিটে 20 নম্বরের থাকবে, আবার কোয়ালিফাইং এ সিস্যাট পেপারে 60 নম্বরের থাকবে। কোয়ালিফাই করতে গেলে এই ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, আর মেরিট রাখতে গেলে এই ইংরেজিটা 20-র মধ্যে যদি 15 মার্কসও তুমি প্রিলিমসে রাখতে পারো, দেন অলসো ইট ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক স্কোর। এই 15 নম্বরও কিন্তু প্রচন্ড ভালো স্কোর তোমার প্রিলিমসের জন্য। আবার যদি তুমি মেইনসটা দেখো, তাহলে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে মেইনসে, যেখানে কোয়ালিফিকেশনে কোয়ালিফাইং পেপারে 300 মার্কসের ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে। মানে যেটা আমরা ওই লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এগুলো করতাম না,
সেইগুলোই পুরোপুরি রয়েছে, জাস্ট একটা এক্সট্রা সেকশন সেখানে রয়েছে। আমরা দেখব 4টে সেকশনে আলাদা আলাদা করে দেখব। আর মেইনসে আবার একটা সেকশন রয়েছে 250 মার্কসের এসে, সেটা হচ্ছিল মেরিট। মানে তুমি যদি দেখতে পাও তোমার প্রিলিমসে 10% মেরিটের নম্বর রয়েছে ইংলিশে, মানে প্রিলিমস যদি দেখতে পাও 200-র মধ্যে 20 নম্বর তোমার মেরিটের রয়েছে। আর মেইনস যদি দেখতে চাও 1500-র মধ্যে 250 নম্বর তোমার মেরিটে রয়েছে। মানে মেইনসের নিয়ারলি 17% ওয়েটেজ, 17%। ভেবে দেখো, মেইনসের একটা পেপার 17% ওয়েটেজ। তোমাকে তো সময় দিতে হবে এটার জন্য, তাই না? আর তোমার টার্গেট থাকতে হবে যে এই যে মেইনসে 250 নম্বর রয়েছে, এসেতে 170+ কিভাবে আনা যায় এবং আনা সম্ভব। একদম প্র্যাকটিক্যালি বলছি, যদি তোমার ইংলিশ রাইটিংটা মোর অর লেস স্ট্যান্ডার্ড রাইটিং হয়, মানে গ্রামেটিক্যাল মিস্টেক ফিস্টেক এরারলেস রাইটিং হয়, তাহলেই কিন্তু 170+ তুমি আনতে পারো। যদি গ্রামেটিক্যাল মিস্টেক করো তাহলে কমবে, বা এরার হয় রাইটিং এ তাহলে কিন্তু কমবে। হ্যাঁ, সেন্টেন্স কনস্ট্রাকশনের রাইট। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে হলো প্রিলিমসে 15+ আনা, আর মেইনসে এসেতে 170+ আনা। কোয়ালিফাই গুলো আমি আর বললাম না, এই দুটো পার্ট কোয়ালিফাই আমরা ডিসকাস করব ইন ডিটেল, যে কোয়ালিফিকেশনের আমার কিটা আছে। এবং এই পুরো সিলেবাসটা কিন্তু 5টা পার্টে ভাগ করা যায়। প্রথম পার্টটা হচ্ছিল গ্রামার এবং ইউজেজ। হ্যাঁ, তোমাকে গ্রামারটা এবার একটু বেশি পড়তে হবে, পার্ট বাই পার্ট গ্রামার আমি দেখাবো যেটা পড়তে হবে। কারণ এই যে ডেসক্রিপটিভ ইংলিশ কোয়ালিফাইড পেপার রয়েছে, এখানেও কিন্তু 300-র মধ্যে 50 নম্বর গ্রামার এবং ইউজেজে রয়েছে। হ্যাঁ, সিনোনিম, ইডিয়াম সবই রয়েছে এই 50 নম্বর। ঠিক আছে, প্লাস এইখানে তো গ্রামেটিক্যাল পার্টটা রয়েছে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ডিরেক্ট ইনডিরেক্ট রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, অনেক কিছু রয়েছে। পার্ট বি যেটা আমরা করছিলাম ভোকাবুলারি অ্যান্ড ইউসেজ, সেই পার্টটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এবার ভোকাবুলারির মধ্যে যেটা আমরা 23টা অ্যালফাবেট পড়ছিলাম, মেক সেন্টেন্স আমরা প্র্যাকটিস করছিলাম, মনে আছে কিছু কিছু ভোকাবুলারি ক্লাসে? এই মেক সেন্টেন্স গুলো এইখানে রয়েছে, মানে ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে দেবে, ইডিয়ামস ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে দেবে। ঠিক আছে, আচ্ছা। 3 নম্বর পার্ট সিটা হচ্ছিল সিস্যাট এর কম্প্রিহেনশন। এই যে সিস্যাট এর কম্প্রিহেনশন আমরা দেখবো, যে সিস্যাট এর কম্প্রিহেনশন কিরকম ভাবে আসে, টাইপস গুলো কি কি প্রত্যেকটা দেখে নেব। ইয়েস, আবার ডেসক্রিপটিভ পেপারেও, এই যে ডেসক্রিপটিভ পেপারে এখানেও কম্প্রিহেনশন বলে একটি পার্ট রয়েছে। দুটো কম্প্রিহেনশনের নেচারটা কিন্তু আলাদা। হ্যাঁ, আর পার্ট ডি রয়েছে ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং, মানে লেটার, প্রেসি, রিপোর্ট, শর্ট এসে সবকিছু কিন্তু ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং, এই যে এই পার্টটিতে কোয়ালিফাই পেপারে রয়েছে। আর পার্ট ই হচ্ছে হলো তোমার এসে রাইটিং পার্ট, আমাদের মেরিটের জন্য। তো তোমার ইংরেজিতে তোমার 5টা ভাগে কিন্তু তোমার প্রস্তুতিটাকে তোমায় করতে হচ্ছে। ক্লিয়ার? ঘাবড়ে যেও না, পুরো সিলেবাসটা ওয়াইড, মানে তোমাকে যেটা বোঝাবার চেষ্টা করছি, এত কিছু বলছি তো হঠাৎ ঘাবড়ে যেতে পারো। ঠিক আছে, সিলেবাসটা প্রচন্ড ওয়াইড করে দিয়েছে, এই পরিধিটা অনেক বাড়িয়ে দিয়েছে সিলেবাস। ঠিক আছে, আচ্ছা। তার মধ্যে গ্রামার ইউজেজ তোমাদের পুরনো পার্টেই রয়েছে, গ্রামার এবং ইউজেজ তোমরা পুরনো পার্টে, ভোকাবুলারি ইউজেজ তোমরা পুরনো পার্টে। এই দুটো তো তোমরা অলরেডি এই পেপারটার জন্য করছো, তাই না? ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে তোমরা এই যে গ্রামেটিক্যাল পার্টটা ছাড়া বাকি সবগুলোই, লেটার, প্রেসি, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, এগুলো তো করছো। এই 3টে পার্ট তো অলরেডি করছো তোমরা, তাই না? যেটা নতুন হলো সেটা কম্প্রিহেনশন হলো আর এসে রাইটিং হলো, দুটো পার্ট নতুন হলো। এইটা মাথায় রাখতে হবে। এইরকম ভাবে ভাববে জিনিসটাকে, ভাববে না যে এত কিছু চলে এলো। তোমার কিন্তু আসলো মেইনলি এই 1 নম্বর একটা পার্ট, এইটা দুটো পার্ট, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা। এইবার আমরা এই প্রত্যেকটাকে একটা একটা করে আলোচনা করি। কম্পোজিশনটা প্রথম আলোচনা করি, যেটা 20 মার্কস মেরিটের জন্য তোমার রয়েছে। এই যে কম্পোজিশনটা, থ্যাংক ইউ ভেরি মাচ।
হ্যাঁ গো, আমিও প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, খালি সিলেবাসটা আলোচনা করেছে। আমরা আস্তে আস্তে ডিটেল সবকিছুই আলোচনা করবো, কিভাবে আমরা স্ট্র্যাটেজি গুলো করবো, সিলেবাসের সাব পার্ট গুলো কি কি আছে, সবকিছু আলোচনা করবো। কম্পোজিশন যেটা আমরা প্রিলিমস এর জন্য, এটা প্রিলিমস মেরিটের জন্য তোমার 20 নম্বর রয়েছে এখানে, ঠিক আছে, অবজেক্টিভ প্রিলিমস এর জন্য। এই পার্টগুলো আমরা একে 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 সবকিছু আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। মানে যেরকম ভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম আমরা করছি, ইডিয়াম ফ্রেজ ফ্রেজাল ভাব আমরা করছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করছি, কোথায় করছি, ভোকাবে করছি। তাছাড়াও আমরা পার্টস অফ স্পিচ মানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো সব করব। আমরা প্রিপোজিশন গুলো করে নেব, কনজাংশন আর্টিকেল টেন্স ডিরেক্ট ইনডিরেক্ট ভয়েস চেঞ্জের পার্টগুলো করে নেব। এই পার্টগুলো পুরোপুরি কম্পোজিশনে তোমাদের রয়েছে, ক্লিয়ার। এবং এই পুরোটাই তোমরা ওল্ড সিলেবাসে 25 নম্বর ছিল, নতুন সিলেবাসে 5 নম্বর কমে গিয়েছে, ঠিক আছে। মানে কোনো একটি পার্ট বাদ দেবে, এই পার্ট থেকে কোনো একটি পার্ট বাদ দেবে, নতুন সিলেবাসে 5টি নম্বর কমেছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তোমার নতুন করে কোনো রকম প্রস্তুতি দরকার নেই, এইগুলো আমরা কমপ্লিট করলেই কিন্তু আমরা পারব। সেকেন্ড পার্টটা হচ্ছিল কম্প্রিহেনশন, এটা হচ্ছিল সিস্যাট এর জন্য কোয়ালিফাইং পেপার, ঠিক আছে। এইখানে এই ফার্স্ট টাইপের প্যারাগ্রাফ গুলো আসবে, সেকেন্ড টাইপের প্যারাগ্রাফ কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। এটা পুরনো সিলেবাসে একদম ছিল না, নতুন সিলেবাসে 24টা কোশ্চেন আসবে 60 নম্বর, 60 মার্কস 24 কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2.5 নম্বরে, ঠিক আছে। এইবার প্রশ্নগুলো কি আসে, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তার লজিক্যাল ইনফারেন্স অ্যাজাম্পশন সেন্ট্রাল আইডিয়া অথার্স আইডিয়া এইগুলো জিজ্ঞেস করতে পারো। যদি তুমি এক্সাম্পল দেখতে চাও, এই হচ্ছিল একটি প্যারাগ্রাফ, এটা হচ্ছিল ইউপিএসসি 2025-এর আমাদের প্রিলিমসের প্যারাগ্রাফ, 25 কি 24 যে কোনো একটা বছরের হবে। এটা কি লিখেছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও, যেটা আমাদের ইউনাইটেড নেশনসের একটি অর্গানাইজেশন, সেটার ব্যাপারে লিখেছে, মানে ফুড সাস্টেনেবিলিটির উপর একটি প্যারাগ্রাফ। তার উপর বেস করে প্রথম প্রশ্নটা বলেছে যে লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্স কি হতে পারে এই প্যারাগ্রাফটার উপর বেস করে, যে আমি কি লজিক্যাল ইনফারেন্স করতে পারি সেইটা বলো। এটা আমি ইউপিএসসি দেখাচ্ছি, ওয়েস্ট ডাব্লিউবিসিএস কিন্তু এর থেকে খুব একটা আলাদা হবে না, এটাও আমি তোমায় বললাম, ঠিক আছে। আচ্ছা, একটু সোজা হবে, বাট কিছু কিছু প্রশ্ন এখান থেকেও কপি করবে। 2 নম্বর প্রশ্ন, মানে দুটো করে প্রশ্ন প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে, ঠিক আছে। 13টা প্যারাগ্রাফ থাকবে, 12টা প্যারাগ্রাফে দুটো করে প্রশ্ন, আর 13 নম্বর প্যারাগ্রাফে একটা প্রশ্ন, টোটাল 25টা প্রশ্ন কিন্তু এখান থেকে, বা 24টা প্রশ্ন এখান থেকে থাকবে। 2 নম্বর দেখো, এইখানে অ্যাজাম্পশন, প্যারাগ্রাফের অ্যাজাম্পশনটা জানতে চেয়েছে, কোনটা অ্যাজাম্পশন করেছে অথার প্যারাগ্রাফটা লেখার সময়। তার মানে এই সিলেবাসটায় এই প্যারাগ্রাফগুলোতে আমাকে ফ্যাকচুয়াল বেস প্রশ্ন কিচ্ছু জিজ্ঞেস করেনি, মানে প্যারাগ্রাফের মধ্যে ফ্যাক্ট কি কি আছে তার উপর প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে ইনফারেন্স জিজ্ঞেস করেছে, আমাকে অ্যাজাম্পশন জিজ্ঞেস করেছে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমাকে ইনফারেন্স জিজ্ঞেস করেছে, অ্যাজাম্পশন জিজ্ঞেস করেছে, কখনো সেন্ট্রাল আইডিয়াও জিজ্ঞেস করতে পারে। এইটা হচ্ছিল প্যারাগ্রাফ টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে এই যে লজিক্যাল ইনফারেন্স, টাইপ 2 মানে অ্যাজাম্পশন, টাইপ 3 মানে হচ্ছিল সেন্ট্রাল আইডিয়া। এখানে অনেক রকম টাইপের প্যারাগ্রাফ আছে, এ আছে সে আছে, এগুলো আমরা পড়ব, এগুলো আমরা যখন করব তখন আমরা পড়ব। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট সেকশন, মানে তুমি যদি ইউপিএসসি দেখো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে অঙ্ক রিজনিং করেই না, মানে পড়েই না, বইও খোলে না। হ্যাঁ, আমি তোমায় প্র্যাকটিক্যাল কথা বলছি, সিস্যাটে ম্যাথস আর রিজনিংটা খোলেই না। তারা এই ইংলিশটা, মানে যারা ইংলিশে একটু স্ট্রং, এই কম্প্রিহেনশন এই এই পার্টটা খুব ভালো করে করে। এখানে 60 মার্কস আছে, 24টা প্রশ্ন, এখানে 20টা প্রশ্ন যদি সঠিক করো তুমি, তাহলেই কিন্তু তোমার মোর দ্যান 45 তুমি স্কোর করে ফেলবে, ঠিক আছে।
40 তোমার এখানেই স্কোর হয়ে যাবে, মোর দ্যান 40 এখানেই স্কোর হয়ে যাবে, বাকিগুলো 2-3টে সেকশনে আরো 30 নম্বর তুলে। সো দিস ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট সেকশনস যেখানে কিন্তু তুমি স্কোর করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা দুটো পার্ট দেখলাম, একটা কম্পোজিশন দেখে নিলাম, একটা কম্প্রিহেনশন দেখে নিলাম। ঠিক আছে, এবার আমরা খুব ইন্টারেস্টিং পার্ট দেখবো, ডেসক্রিপটিভ ইংলিশে কি কি আছে। ঠিক আছে, আচ্ছা ডেসক্রিপটিভ ইংলিশ দেখো, 300 মার্কসের আসবে কোয়ালিফিকেশন কোয়ালিফাইং পেপার, মেইনসের আসবে কোয়ালিফাইং পেপার, এখানে কিন্তু মেরিটের কোনো ব্যাপার নেই। এবং কোয়ালিফিকেশন কত? আমার মনে হয় 30% ইজ দ্য কোয়ালিফিকেশন, মানে 300-র মধ্যে যদি 60 পাও তাহলেই তুমি কোয়ালিফাই। ক্লিয়ার করতে পারলাম? 300-র মধ্যে 60 একদম প্লেন, অ্যান্ড সিস্যাটে 66%, মানে 33%। ও হ্যাঁ, 60 না 90, সরি, হ্যাঁ শ্যামল ঠিকই বলেছো, 30% মানে হচ্ছে হলো 90। সরি আমার লিখতে মানে মাথা কাজ করছে না। 300-এর মধ্যে 90 মার্কস। ঠিক আছে, এইবার এখানে কি কি আসে, এখানে সিলেবাসটা হচ্ছিল কম্প্রিহেনশন আসবে 75 নম্বর। এখানে কি কম্প্রিহেনশন আসবে? এখানে কম্প্রিহেনশনটা কিন্তু ওই আগের মতো না, এখানে কম্প্রিহেনশনটা ফ্যাকচুয়াল কম্প্রিহেনশন আসবে, ফ্যাকচুয়াল কম্প্রিহেনশন, মানে ইনফারেন্স, সেন্ট্রাল আইডিয়া ওসব না। মানে কিরকম টাইপের জিজ্ঞেস করতে পারে, মানে একটা প্যাসেজ দেবে এবং তার উপর বেস করে কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন দেবে। ঠিক আছে, 75 নম্বরের 15 মার্কসের 5টা কোশ্চেন থাকে। প্রেসি রাইটিং একটা থাকবে, শর্ট এসে থাকবে, লেটার রাইটিং, রিপোর্ট ট্রান্সলেশন, এগুলোর মধ্যে কম্বিনেশনে দিতে পারবে। প্রেসি, লেটার, রিপোর্ট ট্রান্সলেশন, শর্ট এসে, এগুলোর শর্ট এসে তোমরা করেছো, কম্পোজিশন করেছো না? কম্পোজিশন তো করছো এখন, সেই কম্পোজিশনটাকেই বলছে শর্ট এসে। ঠিক আছে, সো তোমরা কিন্তু অলরেডি এই পার্ট 75 নম্বর, এই 100 নম্বর, মানে 300-র মধ্যে 175 নম্বর কিন্তু তোমরা অলরেডি করছো। আর 175 নম্বর মানে 75 মার্কস তোমার কম্প্রিহেনশনে নতুন ঢুকছে, আর যেটা ঢুকছে ইউজেজ অ্যান্ড ভোকাবুলারিতে 50 নম্বর ঢুকছে। ঠিক আছে, সো ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি 50 নম্বর ঢুকছে, মানে তোমার 50 নম্বরের মধ্যে কি কি থাকে? সেন্টেন্স কারেকশন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কারেক্ট ভার্ব ফর্ম থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, গ্রামার বেস 10 মার্কস থাকবে, মেক সেন্টেন্স ইউজিং গিভেন ওয়ার্ডস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মেক সেন্টেন্স ইউজিং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থাকবে। আমি কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা 1 নম্বরের প্রশ্ন, 5টা প্রশ্ন। সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড, ডোন্ট ওয়াক ওভার দি গ্রাস, অন দি গ্রাস, মানে এটা প্রিপোজিশনের কোশ্চেন। আই লিভ ইন উত্তরাখণ্ড ফর দি ফার্স্ট 5 ইয়ার্স, সিন্স দি লাস্ট 5 ইয়ার্স, ফর দি ফার্স্ট 5 ইয়ার্স, কোনটা হবে? ঠিক আছে, সো এই রকম ভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমায় দেবে, যেখানে প্রিপোজিশন টেস্ট করতে পারে, যেখানে অনেক কিছুর কনসেপ্ট টেস্ট করতে পারে। হি স্টুড টল ড্যাশ অল হিজ ফ্রেন্ডস ইন দ্য কলেজ। অ্যামং, একজন বলছে অ্যামং হবে, অন্যজন বলছে যে দেন হবে। ঠিক আছে, অনেক উত্তর আসছে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। দেখো সেকেন্ড টাইপ অফ প্রশ্ন হচ্ছিল ইউজ দি কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্মটা 5টা প্রশ্ন রয়েছে, 1 নম্বর করে 5টা প্রশ্ন। 2 + 2 ড্যাশ 4 মেক্স 4। ঠিক আছে, শি ড্যাশ উইথ এ বেবি গার্ল লাস্ট উইক, শি কি লিখতে হবে? ওয়াজ ব্লেসড উইথ এ বেবি গার্ল হতে পারে, তাই না? ওয়াজ মানে পাস্ট টেন্স, শি ড্যাশ উইথ এ বেবি গার্ল লাস্ট উইক, এটা পাস্ট টেন্স। ব্লেসের ইডি হবে, ব্লেসড হবে, তাই না? সো এই রকম ভাবে তোমাকে ভার্বের দিতে পারে। দেখো অ্যান্টোনিম লিখতে বলেছে, ডাইরেক্ট অপটিমিস্টের অ্যান্টোনিম পেসিমিস্ট, তাই না? প্রফিটের উল্টো লস, কুইকের উল্টো স্লো। সো এরকম ভাবে তোমাকে ইয়ে করতে হবে। দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, 10টা প্রশ্ন, 10 মার্কস। রিমুভ 2, দ্য ম্যাঙ্গোজ আর টু চিপ টু বি গুড, এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, টুটাকে সরিয়ে দিই। ক্লিয়ার? সো এই রকম ভাবে তোমার এই ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু
তোমার 300 মার্কস রয়েছে, বাট ইট ইজ এ কোয়ালিফাইং পেপার। ইভেন তুমি যদি ইউজেজ অ্যান্ড ভোকাবুলারিটা নাও করো, ইউজেজ অ্যান্ড অনেকে আছে ইউজেজ অ্যান্ড ভোকাবুলারিটা করেই না, ছেড়েই দেয় গ্রামাটিক্যাল পোর্শন। সে কম্প্রিহেনশনটা করলো, সে একটা শর্ট এসে লিখলো, সে একটা রিপোর্ট ড্রাফট করে চলে আসে। এখানে তো 50 নম্বর অ্যাটেম্পটই করে না অনেক। সো এই টাইপের ছোটখাটো স্ট্র্যাটেজি গুলো আমরা ডিসকাস করে নেবো, যে কোনটা তোমার স্ট্রং এরিয়া। এগুলো করার সব থেকে বেস্ট হচ্ছিল তোমার স্ট্রং এরিয়া কোনটা, সেরকম 2-3টে স্ট্রং এরিয়া ফার্স্টে অ্যাটেম্প করতে হবে। তারপরে যদি সময় থাকে, ইউ আর কনফিডেন্ট, ইউ টেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট ফর্ম অফ ভার্ব, এগুলো তুমি নিতে পারো, বাট দিস উইল বি ভেরি ইজি। ঠিক আছে? আচ্ছা, এইবার এই ডেসক্রিপটিভ ইংলিশের যে ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা, এই পার্টটা আমরা পড়লাম, দেখলাম কিভাবে হয় না হয়। সো উই হ্যাভ ডান 3 সেকশনস ডেসক্রিপটিভ ইংলিশ। এবার আমরা লাস্ট সেকশন, এসে সেকশন, এটা মেরিট সেকশন, 250 মার্কসের এটা, এই সেকশনটি কিন্তু আমরা এবার দেখে নেব। এসের মধ্যে দেখো, আমি ইউপিএসসির এসে পেপারটা তোমাদের কাছে প্রথমে তুলে ধরলাম। দুটো সেকশন এরকম থাকবে, প্রত্যেকটা সেকশন থেকে একটা একটা করে এসে তোমায় লিখতে হবে, এবং প্রত্যেকটা এসের মার্কস এটা 125 নম্বর, এটা 125 নম্বর, এবং ওয়ার্ড লিমিট কত, 1000 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে তোমায় লিখতে হবে। 3 ঘন্টা হচ্ছিল পুরো পেপারটার টাইম। এইটা 1.5 ঘন্টা ধরে লিখবে, এইটা 1.5 ঘন্টা ধরে লিখবে। এই চারটের মধ্যে একটা লিখতে হবে, এই চারটের মধ্যে একটা লিখতে হবে। দেখো, সেকেন্ড বি সেকশন থেকে এটা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের প্রশ্নটি এসছে, এটা হচ্ছিল ক্যারেক্টার থেকে প্রশ্নটি এসছে, এটা হচ্ছিল, আমি বলে দিচ্ছি, চিন্তা করো না, আগে বোঝার চেষ্টা করো। এটা ধরো এসছে তোমার অ্যাবস্ট্রাক্ট থেকে, এটা দিস ইজ অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, একটা কোড দিয়েছে, এটা এগুলো অ্যাবস্ট্রাক্ট কোডের উপর বেস করে এই দুটোই অ্যাবস্ট্রাক্ট, এই দুটোই অ্যাবস্ট্রাক্ট এসে। ঠিক আছে, যেমন এইটা হচ্ছিল একটা অ্যাবস্ট্রাক্ট এসে, এইটা অ্যাবস্ট্রাক্ট, পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট। এইটা হচ্ছিল ফরেস্ট প্রিসিড সিভিলাইজেশন অ্যান্ড ডেজার্টস ফলো, এটা এনভায়রনমেন্ট এবং অ্যাবস্ট্রাক্টনেস, মানে এনভায়রনমেন্টের একটা ইয়ে থেকে এটা লিখতে হবে, অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে, সো এইরকম ভাবে যত তুমি যাবে, মানে এসে যদি তুমি দেখো এসের থিম গুলো হচ্ছিল এই কটা থিমের বাইরে আমরা পড়বো না। আমরা এই থিম গুলোর মধ্যে বিভিন্ন রকম সাব থিমস এর উপর আমরা এসে প্র্যাকটিস করব। প্রথমটা হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট থিমস। অ্যাবস্ট্রাক্ট থিম তুমি 3-4টে ক্লাসের পর নিজেই বুঝে যাবে কিভাবে লিখতে হয়। আমাদের 25টা অ্যাবস্ট্রাক্ট থিম করাবো, এবং 25টা অ্যাবস্ট্রাক্ট থিমের মানে করার পর তুমি নিজেই দেখবে অ্যাবস্ট্রাক্টনেস থেকে তুমি সলিড কিছু লেখার তোমার প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, কিছু ফিলোসফিক্যাল থিমস এবং থটস থাকে, ক্যারেক্টার আর সেলফ ডেভেলপমেন্ট থাকে। যেমন এই প্রশ্নটা ক্যারেক্টারের, এই দেখো 6 নম্বর, নিয়ারলি অল মেন ক্যান স্ট্যান্ড অ্যাডভার্সিটি বাট টু দি টেস্ট অফ ক্যারেক্টার। এইটা হচ্ছিল ক্যারেক্টারের প্রশ্ন। ঠিক আছে, কোডস দিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, আর এই পার্টগুলো থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। যেমন আমাদের তোমার সোশ্যাল মিডিয়ার পার্ট থেকে এরকম একটি প্রশ্ন এখান থেকে এসছে। ঠিক আছে, সো আমরা এই যে কটা থিম আছে, এই দুটো হচ্ছিল নিয়ারলি অ্যাবস্ট্রাক্ট, এটা একটা, কোডস গুলো একটা, আর এই পার্টগুলো আমাদের আমরা প্রস্তুতি। ক্লিয়ার? সো এসে যখন আমরা করব, আসতে পারে, দেখো টেররিজম আসতে পারে, এখন সব থেকে মেইন আসছে অ্যাবস্ট্রাক্টনেস, মানে ইউপিএসসি পুরোপুরি অ্যাবস্ট্রাক্টে চলে গেছে, ডাব্লিউবিসিএস হয়তো একটা অ্যাবস্ট্রাক্ট রাখবে, বাকি 3টে এই থিম বেসড এগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, ইউপিএসসি যেমন মানে 80% অ্যাবস্ট্রাক্টনেসে চলে গেছে। তুমি যদি এটা দেখো, তাহলে এই 3টে হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট, আবার এই দুটো হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট। এইটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে এসছে, এইটা হচ্ছিল এনভায়রনমেন্ট থেকে এসছে, এই দুটো আমাদের পার্ট এসছে, আর এইটা হচ্ছিল ক্যারেক্টার থেকে এসছে, বিল্ডিং ক্যারেক্টার। আর এই দুটো মানে 5টা প্রশ্ন অ্যাবস্ট্রাক্ট থেকে করে ফেলেছে 8টার মধ্যে। এটা হচ্ছিল ইউপিএসসি।
WBCS এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন করবে, এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট রাখবে, মানে 8টার মধ্যে 2টো অ্যাবস্ট্রাক্ট WBCS রাখবে, তার বেশি কিন্তু WBCS দেবে না। WBCS তোমায় এই সোশ্যাল ইস্যুস, এনভায়রনমেন্ট, সায়েন্স, টেক, ইকোনমিক, বিজনেস ইস্যুস, 4 পিলার্স, ওয়ার্ল্ড প্রবলেমস, এগুলোর মধ্যে থেকেই তোমায় দেবে। আমরা প্র্যাকটিস করবো, উইল প্র্যাকটিস, এক্সটেন্সিভ এসে প্র্যাকটিস, ঠিক আছে? সো এইবার যেটা বলছিলাম যে ইংলিশের আলটিমেট স্ট্র্যাটেজি, তোমার যদি সিলেবাসটাকে এক জায়গায় আনতে হয় তাহলে এই 4টে পার্ট, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, 5টা পার্ট। এই 5টা পার্টে তোমার ইংলিশ কমপ্লিট হবে এবং 5টা পার্টের মেইনসে তোমার 17% মার্কস ইংলিশের উপর ডিপেন্ডেন্ট, আর প্রিলিমসের 10% মার্কস ইংলিশের উপর ডিপেন্ডেন্ট। Like this you have to approach English as a whole. এবং আমাদের কোর্সে যেটা থাকছে সেটা হচ্ছিল যে আমাদের এন্টায়ারলি বেস ক্লাসগুলো থাকছে, গ্রামেটিক্যাল যে ক্লাসগুলো শুরু হবে তার মধ্যে এক্সারসাইজ সেটস গুলো থাকবে, কোশ্চেন ব্যাংক যেটাকে আমরা বলি, 26 লেটার ভোক্যাব সেট যেটা আমাদের চলছে সেটা ওটা নর্মালি চলবে, এটা আমাদের চলছে। এইটা 100 প্রিলিমস অবজেক্টিভ প্র্যাকটিস সেট, এটা আমাদের চলছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের উইকলি ডেসক্রিপটিভ রাইটিং এই পার্টটাও আমাদের চলছে, ঠিক আছে? আমাদের যেটা মেইন শুরু হবে নতুন করে ইংলিশ এসে পেপারটি শুরু হবে, যেখানে 25টা থিম থাকবে, 25টা অ্যাবস্ট্রাক্ট এক্সপানশনস থাকবে, ঠিক আছে? কম্প্রিহেনশন সিস্যাটের জন্য যে প্যারাগ্রাফগুলো সেগুলো তো বেস ক্লাস থাকবেই, একটাই বেস ক্লাস যথেষ্ট তোমাদের প্যারাগ্রাফ বোঝানোর জন্য। সেখানে প্র্যাকটিস সেট থাকবে 40 সেটস অফ 25 কোশ্চেনস ইচ। আর মেইনসের যে ডেসক্রিপটিভ পেপার সেটার উইকলি যেরকম ডেসক্রিপটিভ রাইটিং অফ রিপোর্টস, লেটার্স, তোমার ট্রান্সলেশনস যেগুলো আছে সেগুলো থাকবে, প্লাস তার সঙ্গে যোগ হচ্ছে এই ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি, মানে গ্রামেটিক্যাল পার্টের মধ্যে থেকে 25টা সেট অফ 50 কোশ্চেনস ইচ, সেটা কিন্তু আমাদের যোগ হচ্ছে। ক্লিয়ার? সো আমি এটা বলতে চাইছি যে এন্টায়ার যে আমরা সিলেবাসটি দেখলাম, মানে এই যে ল্যাঙ্গুয়েজ পেপারটি আমরা দেখে নিলাম, যে এন্টায়ার ল্যাঙ্গুয়েজ পেপারটি কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি, সেটা কিন্তু আজকের ক্লাসে যেটা আলোচনা হলো সেটা সিলেবাসটা বুঝলাম, এবং এই পার্টটা আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারটা বুঝলাম যে কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারটি অ্যাপ্রোচ করতে হবে। So next day we will take up this CSAT, and gradually one paper we will take up and see from where to read, how do we read, এবং তুমি যদি সেলফ প্রস্তুতিও করতে চাও কিভাবে সেই প্রস্তুতিগুলো করবে। Thank you for attending the class and good night.